ওকে, দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল ডেফিনেশন। সো ডেফিনেশন একদম বুকিশ ল্যাঙ্গুয়েজে মুখস্থ করার কিছু নাই, যেহেতু আমাদের এমন ডেসক্রিপটিভ কোনো কিছু নাই। ওয়ার্কিং ক্যাপিটাল কি এটা আমরা সবাই বুঝি। ধরেন ব্যালেন্স শিট থেকে যদি আমরা এটাকে দেখতে চাই, সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা কিনা আসলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, মিন্স equals to current asset minus current liabilities. Current asset minus current liabilities is called net working capital. So যে বিষয়টা আছে যে working capital finance concerns the optimal level, mix and use of current assets and the means used to acquire them, notably current liabilities. That means এটা একটা optimal level থাকতে পারে. It depends on the business, types of business, nature of business, size of business, and also the timeline. বছরের কোন সময়টাতে কিরকম, দ্যাট মিনস সিজনাল বিজনেস হলে একরকম। সো এটা সবার জন্য ইউনিফর্ম কোনো কিছু না। ডেফিনেটলি এই অপটিমাল ব্যাপারটা ভেরি মাচ রিলেটিভ, এক একজনের কাছে এক এক রকম। আর একটা মিক্সিং, দ্যাট মিনস ইজ আ মিক্স অফ কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। দ্যাট মিনস আপনার কারেন্ট অ্যাসেট দিয়ে আমি কারেন্ট লায়াবিলিটিস কতটুকু ফুলফিল করতে পারি। So the objective is to minimize the cost of maintaining liquidity. অবজেক্টিভের ব্যাপারটা খেয়াল করেন, এখান থেকে এমসিকিউ আছে যে অবজেক্টিভ ইজ টু মিনিমাইজ দ্য কস্ট অফ মেইনটেনিং লিকুইডিটি, অর্থাৎ কুইক কনভার্টিবিলিটি টু ক্যাশ টু পে কারেন্ট অব্লিগেশন। লিকুইডিটি মানে আমরা যেটা বুঝি, while guarding against the risk of insolvency, inability to pay obligation as they come due. আচ্ছা, আমি সবসময় এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, যেখানেই আমি এই শব্দগুলো পাই, কর্পোরেট ফিনান্স বা অন্যান্য জায়গাতে এই শব্দ দুটো খুব বেশি আসে। লিকুইডিটি, ইনসলভেন্সি বা সলভেন্সি ইস্যু, দুটার সাথে আসলে অব্লিগেশনের ব্যাপারটা রিলেভেন্ট। অব্লিগেশন অর্থাৎ আপনি কারো কাছে obliged to pay, when someone is obliged to pay others, সেই অব্লিগেশনটা থাকে। লিকুইডিটির ক্ষেত্রে যে ব্যাপারটা, এটা শর্ট টার্ম অব্লিগেশন, আর সলভেন্সির সাথে যেটা রিলেভেন্ট যে অব্লিগেশন, এটা হচ্ছে লং টার্ম অব্লিগেশন। তো অবজেক্টিভটা হলো, এখন এই অব্লিগেশনটা ফুলফিল করতে গেলে অবশ্যই আমার কাছে একটা লিকুইড পোরশন অ্যাভেল করতে হয়, যেটার জন্য অবশ্যই একটা অপরচুনিটি কস্ট আছে। সিম্পলি একটা মুদির দোকান চালাইতে গেলেও একটা ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। দ্যাট ইজ দ্য মোস্ট লিকুইড পার্ট অফ ইউর অ্যাসেট। সো আমি চিন্তা করব যে এটা আসলে কতটুকু মেনটেন করা উচিত এবং যতটুকু মেনটেন করলে আমার আসলে কস্ট মিনিমাইজ হবে, কারণ প্রতিটা টাকার এগেনস্টে আপনার কস্ট অফ ফান্ড আছে, অপরচুনিটি কস্ট আছে। সেটা হলো একটা কনসিডারেশন in maintaining working capital. It's one of the important objectives. Working capital policy applies to short-term decisions. So working capital ব্যাপারটা আসলে short-term decisions, and capital structure finance applies to long-term decisions. Capital structure যেটা আমরা long-term financial management যেটা আমরা দেখে আসছি, যেমন cost of capital, তো যেখানে লং টার্ম লোনস, বন্ডস, তারপরে আদার্স ইকুইটি লাইক প্রেফার্ড শেয়ার, কমন শেয়ার, এই সব কিছু মিলে হয় ক্যাপিটাল স্ট্রাকচার। সেটা আসলে এখানকার বিষয় না। ক্যাপিটাল স্ট্রাকচারের ব্যাপারটা আমাদের লং টার্ম ডিসিশনস বা ম্যাটার্স টু ইনসলভেন্সি ইস্যুস, বাট ওয়ার্কিং ক্যাপিটালের ব্যাপারটা কমপ্লিটলি রিলেটস টু শর্ট টার্ম ডিসিশনস। নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস, এটা হচ্ছে অ্যাকাউন্টিং যেটা ব্যালেন্স শিট ইকুয়েশন, যে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এভরিবডি নোজ ইট। এগুলো একদম ভেরি ফান্ডামেন্টাল কথা। আর মেজর কনসিডারেশন গুলো কোথায় সেগুলো আমরা একটু দেখি। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু হাইলাইট করে রাখছি। দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল কি, এটা আমরা একদম বেসিক জিনিসটা বুঝি বা বুঝলাম।
এখন এর সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত করে এটাকে বানানো হয়েছে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। এটাও ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালটা কি? Working capital to working capital. Moreover, it is very short term. It is also considered as relates to current asset and current liability. So both are current. So why it is permanent? How it gets permanent? পার্মানেন্টের ব্যাপারটা তার শর্ট টার্ম থাকলো না, বা কারেন্টের সাথে এটা রিলেশন যায় না আসলে, ভেরি কন্ট্রাস্টিং ওয়ার্ড। তো দেখেন, পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল is the minimum level of current assets maintained by a firm. Permanent working capital generally is financed with long-term debt. হ্যাঁ, পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল কে সাপোর্ট দেওয়া হয় সাধারণত লং টার্ম ফাইন্যান্স বা লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স থেকে, অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্স দিয়ে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালকে সাপোর্ট দেওয়া যায় না। সো ইটস অলসো ইম্পর্টেন্ট, এটা একটা এমসিকিউ আছে। সো পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালটা কি? ইউজুয়ালি ধরেন, ডিপেন্ডিং অন ইউর সাইজ অফ বিজনেস বা নেচার অফ বিজনেস, আমি শুরুতে বলেছি যে এক একটা বিজনেসের অপটিমাম সাইজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল একরকম হতে পারে। ধরেন একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল 100 টাকা বা ডলার, যাই হোক 100 টাকা যদি ওয়ার্কিং ক্যাপিটাল সে মেনটেন করে, তাহলে সাধারণত তার কোনো শর্ট টার্ম অব্লিগেশন নিয়ে তার কখনো চিন্তা করতে হয় না, বা লিকুইডিটি ক্রাইসিস হয় না, তার ডে টু ডে মেইনটেনেন্সে কোনো প্রভাব পড়ে না। ধরে নিলাম ইট ইজ ভেরি মাচ অপটিমাম। কিন্তু এই ওয়ার্কিং ক্যাপিটাল, সো এটা ধরেন একটা ওয়ার্কিং ক্যাপিটাল পুরাটাই, it values $100, কিন্তু এটার একটা পোরশন, একটা লেভেল আছে। হ্যাঁ, সামটাইমস আপনার এটা 80 টাকা হলেও আপনি কোনো রকম চালাইতে পারেন, কিন্তু একটু কষ্ট হয়। 60 হলেও কোনো রকম চালাতে পারতেছেন, কিন্তু আর একটু বেশি কষ্ট হয়। আপনি কখনো এটা কমও থাকতে পারে, বাট এটা যদি 140 হয়, দেন এটা এক্সেস, দ্যাট মিনস আপনার কস্ট অফ ফাইন্যান্স বেড়ে যাচ্ছে, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু বলা হয়েছে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল যদি এরকম একটা লেভেল আমি কনসিডার করি, it may vary business to business. তো মিউট করে নেবেন। ওকে, ধরলাম এই জায়গাটা আমি একটা বার দিলাম, দিস ইজ 40, or আরো কম ধরেন 20 টাকা। অর্থাৎ আপনার ওয়ার্কিং ক্যাপিটালের লেভেল কখনো আপনি 20 নিচে নামতে পারবেন না। ইটস এ বেঞ্চমার্ক, এর নিচে নামা সম্ভব না, এটা আপনার থাকতেই হবে। আরো ন্যারো সেন্স আমরা চিন্তা করি, ধরেন একটা মুদির দোকান, তাকে বিভিন্ন মালপত্র সাজানো আছে। আমরা কি কখনো এরকম করি যে তার সমস্ত ইনভেন্টরি শেষ করার পরে, একদম আলমিরা খালি করার পরে কি আমরা মালের অর্ডার দিই? এরকম কি কখনো হয়? দেখা যায় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মাল আসতেছে যাচ্ছে। অর্থাৎ একটা মিনিমাম লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল, মানে যার নিচে আর নামা সম্ভব না, সেটি হলো, ওই পোর্শনটাই হলো পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। এবং এটা কখনোই আপনি এমটি করতে পারবেন না, বা দ্যাট মিনস ইউ শুড নট লিকুইডেট ইট। তার মানে বিজনেস উইল বি অ্যাট স্টেক, বিপদগ্রস্ত হতে পারে। এই লেভেলটাকে আসলে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কনসিডার করা হয়, কারণ ইট মাস্ট বি ফাইন্যান্সড উইথ দ্য লং টার্ম ডেট অর লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। অবশ্যই এটা আপনি শর্ট টার্ম কোনো সোর্স অফ ফাইন্যান্স দিয়ে ফুলফিল করবেন না। এটা হলো এখানকার পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের পলিসি। ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি আমরা শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স দিয়ে শর্ট টার্ম অ্যাসেট বা কারেন্ট অ্যাসেটকে সাপোর্ট দিই, ইউজুয়াল ট্রেন্ড। বাট এখানে এক্সেপশন, this is exception, the permanent working capital, although it is working capital, are considered as current asset, but we have to finance it with long-term source of finance. Our temporary working capital, it relates to actually seasonal business, যদি like agro based বা যেগুলো শুধুমাত্র সিজনে একবার বিজনেস হইতে পারে, এরকম কোনো সিজনাল কোনো কিছু হলে তার জন্য আমরা টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল মেইন করি।
Important issues, দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ভাই আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, মনে করেন আপনি একটা প্রজেক্ট ফিনান্সে ইনভেস্ট করলেন, হ্যাঁ? তো আপনার তো সেটা রিকভার করতে হবে, বা আপনাকে তো যে ব্যাংক লোন নিলেন সেটাকে পেমেন্ট করতে হবে। তো আপনার তো কিছু র মেটেরিয়াল লাগবে ডে টু ডে, সেটাই তো ওয়ার্কিং ক্যাপিটাল, তাই না? ওকে, আমি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। ওকে, প্রজেক্ট ফাইন্যান্স তো এটা ভেরি মাচ লং টার্ম ইস্যুস, বাট এটা দিয়ে প্রজেক্ট ফাইন্যান্সে যেটা হয়, আমরা যেটা প্র্যাকটিসে আমরা দেখি বা আমি করি, পার্সোনালি আমি এই প্র্যাকটিসটার সাথে ইনভলভ। প্রজেক্ট ফাইন্যান্সের মেইন যে ফিক্সড কস্ট, যেটা অ্যাকচুয়ালি ফিক্সড কস্ট অফ দিস বিজনেস, it has basically three elements: land plus building plus machineries, capital machineries. তো এই তিনটা এলিমেন্ট নিয়ে হয় আসলে প্রজেক্ট ফাইন্যান্সিং, যেটা তিনটা এলিমেন্টই দেখেন ফিক্সড অ্যাসেট। এখন এই ইনফ্রাস্ট্রাকচারটাকে রান করতে হলে আপনার অ্যাডিশনাল ক্যাপিটাল লাগবে, যেটা কিনা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কনসিডার করা হয়, এবং শর্ট টার্ম। এটা একটা চলমান প্রসেস, কন্টিনিউয়াস। Working capital policy তে কি বলতে চাচ্ছে দেখেন, a firm that adopts a conservative working capital policy seeks to minimize liquidity risk by increasing working capital. আচ্ছা, দুইটা ইস্যুস এখানে মোস্ট ইম্পর্টেন্ট, পুরোটা লাইন বাই লাইন পড়ার দরকার নাই। একটা হলো দেখেন এখানে কনজারভেটিভ, another one is aggressive, A আর B. Conservative policy কনজারভেটিভ যারা ইউজুয়ালি আমাদের পার্সোনাল লাইফে বা সোশ্যাল লাইফেও যারা দেখি, যারা একটু কিনা কনজারভেটিভ, রক্ষণশীল, মানে তারা সাধারণত রিস্কটাকে অ্যাভয়েড করতে চায়। তো বিজনেসের ক্ষেত্রে যারা কিনা কনজারভেটিভ ইন নেচার, এন্ড অফ দ্য ডে প্রতিটা বিজনেস তো রান বাই মানে ম্যান, হিউম্যান বিং। সো হিউম্যান বিং এর মেন্টালিটির উপরে ডিপেন্ড করে আসলে এই পলিসিটা, যে কনজারভেটিভ যদি হয় সে সাধারণত রিস্কটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর রিস্ক রিলেটেড টু ওয়ার্কিং ক্যাপিটাল, ইট ইজ লিকুইডিটি রিস্ক। সো কনজারভেটিভ পলিসিতে যারা বিশ্বাস করে বা যারা ওইভাবে বিজনেসটাকে রান করতে চায়, তারা দে উইল সিক টু মিনিমাইজ লিকুইডিটি রিস্ক বাই ইনক্রিজিং ওয়ার্কিং ক্যাপিটাল। এই ধরনের প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্ট একটু বেশি থাকবে। ওর যদি দেখা যায় 100 হইলেই চলে, হি ক্যান ফুলফিল, বাট ও চেষ্টা করবে একটু বেশি রাখার, ও 120 টাকা রাখবে, যাতে মানে কোনো ঝুঁকি নিতে চায় না, কোনো মানুষের কথা সে শুনতে চায় না, কোনো পাওনাদার এসে তাকে মানে চাপ দিক, এটা সে চায় না। এটা হলো তার পলিসি। তো এই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত দেখবেন ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্টটা বেশি হয় কম্পেয়ারিং টু অ্যাগ্রেসিভ ওয়ান। এদের কারেন্ট রেশিও এবং আপনার দ্যাট মিনস অ্যাসিড টেস্ট রেশিও, যেটাকে বলি আমরা কুইক রেশিও, এই দুটা রেশিও সাধারণত একটু বেশি থাকে। আর অ্যাগ্রেসিভটা জাস্ট এর অপোজিট। এরা চিন্তা করে, এরা আসলে রিস্ক টেকার, একটু বেশি রিস্ক নেয়, ব্যবসায়ী মাত্রই রিস্ক টেকার, কিন্তু অ্যাগ্রেসিভ পলিসি যারা অ্যাডাপ্ট করে তারা একটু বেশি রিস্ক টেকার। উদাহরণস্বরূপ যেটা বললাম যে 100 টাকা হলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেন করলে বিজনেস ভালোভাবে রান করা যায়, কিন্তু যেটা 100-তে হয় সেটা 80-তেও মোটামুটি চালানো যায় কষ্ট করে। এই অ্যাগ্রেসিভ পলিসি টেকাররা আসলে ওরা ওই 80-তে খেলা শুরু করে। ওরা চিন্তা করে যে 20 টাকা না হলেও তো চলে, এটাও ইউজ করে ফেলি। মানে ওর দেখা যায় কস্ট অফ ফাইন্যান্সটা আরো কম, বাট সে ভেরি মাচ রিস্ক টেকার। অর্থাৎ ওর কাছে যতক্ষণ লিকুইড থাকে ও পুরাটা মানে প্রতি ইঞ্চি ইঞ্চি টাকা সে ইউজ করার চেষ্টা করে। তো এই ধরনের প্রতিষ্ঠানের দেখা ওয়ার্কিং ক্যাপিটাল ওরা একটু লো মেনটেন করে, দেন ওদের অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও এবং কারেন্ট রেশিও দুইটাই সাধারণত কম হয় কম্পেয়ারিং টু দ্য কনজারভেটিভ ওয়ান। এ হলো মেজর দুইটা পলিসি, অ্যাগ্রেসিভ
আর একটা হচ্ছে কনজারভেটিভ। এখান থেকে প্রশ্ন আছে। আচ্ছা, ম্যানেজিং দ্য লেভেল অফ ক্যাশ। ম্যানেজিং দ্য লেভেল অফ ক্যাশ, ওয়ার্কিং ক্যাপিটালের ইম্পর্টেন্ট এলিমেন্টই হচ্ছে ক্যাশ। সো হোল্ডিং ক্যাশ বা পারপাস অফ ক্যাশ বা মোটিভ, আমরা কি উদ্দেশ্যে ক্যাশ মেনটেন করি? লিকুইড ক্যাশ or ক্যাশ ইকুইভ্যালেন্ট, লাইক ক্যাশ ইকুইভ্যালেন্ট আপনার ট্রেডেবল বা মার্কেটেবল সিকিউরিটিজ থাকতে পারে, অথবা এনি আদার পেপার অ্যাসেট যেটা কিনা আমরা কুইক নোটিসে লিকুইডেট করতে পারি, এগুলোকে সাধারণত ক্যাশ or ইকুইভ্যালেন্ট হিসেবে কনসিডার করা হয়। অর্থাৎ আমরা ক্যাশ কেন মেনটেন করি, তার কয়েকটা উদ্দেশ্য আছে। তিনটা উদ্দেশ্য, মেজর তিনটা উদ্দেশ্য, এবং এগুলো প্রত্যেকটাই একটা একটা করে প্রশ্ন। ট্রানজ্যাকশনাল, প্রিকশনারি এন্ড স্পেকুলেটিভ। ট্রানজ্যাকশনাল, ডে টু ডে বিজনেসে আপনার প্রতিদিনই কিছু না কিছু টাকার প্রয়োজন আছে, প্রত্যেক দিনই, মানে বৃহৎ কোনো খরচ ছাড়াও খুচরা অনেক খরচ আছে। অফিসে একটা গেস্ট আসলেও তাকে এন্টারটেইন করতে হয়, আপনি যদি এক কাপ কফিও এন্টারটেইন করেন সেটাও এই ট্রানজ্যাকশনাল মোটিভের অংশ। দ্যাট মিনস এটা আপনাকে করতে হবে। এছাড়া আদার্স অনেক খরচ থাকে যেটা আমাদের প্রতিনিয়ত হরদম করতে হচ্ছে। সো এইটা মেনটেন করতে গেলে, অর্থাৎ ডেইলি যে পেমেন্টস গুলো আমাদের সাধারণত করতে হয়, সেগুলো হচ্ছে ট্রানজ্যাকশনাল মোটিভ। দেখা গেল ট্রানজ্যাকশনাল মোটিভের জন্য আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে বা বিজনেসের নিড অনুযায়ী আপনি হয়তো ফর এক্সাম্পল 100 টাকা মেনটেন করলে চলে, ইটস ওকে। এর সাথে অ্যাডিশনাল আরো কিছু মোটিভ আছে যেটাকে আপনার কনসিডারেশনে নিতে হবে, আদারওয়াইজ আপনার প্রবলেম হলেও হতে পারে। সেটা হলো প্রিকশনারি। দেখেন, টু প্রোভাইড রিজার্ভ ফর কন্টিনজেন্সিস, অর্থাৎ অনেক অনিশ্চয়তা আছে, অনেক অনিশ্চয়তা আছে। হতে পারে আপনার একটা মেশিন হঠাৎ করে বসে গেল, এটা রিপেয়ারিং এর প্রয়োজন আছে, আমরা প্রোডাকশন প্রসেস তো বন্ধ রাখা যাবে না, বা একটা কর্মীর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই ধরনের অনেক মানে আনএক্সপেক্টেড সিচুয়েশন ডিল করতে হতে পারে। সো এগুলোর জন্য আপনার এক্সট্রা টাকা রাখতে পারলে ভালো। আদারওয়াইজ দেখা গেল এই ছোটখাটো একটা ঘটনার জন্য আপনাকে অনেক বড় কম্পেনসেট করতে হতে পারে, বা আপনার প্রোডাকশন হ্যাম্পার হতে পারে, এমনকি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। সো এটা যদি মেনটেন করতে যাই, ধরেন এটার জন্য আরো 50 টাকা যদি মেনটেন করা যায়, দেন ইট উড বি ফাইন। আরেকটা হচ্ছে স্পেকুলেটিভ। স্পেকুলেটিভটা অপশনাল এবং সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। স্পেকুলেটিভ মানে আমরা যেটা বুঝি যে ফটকা বাজারি, যেটা সুযোগ সন্ধানী, যে সবসময় ব্যাপারটা যে খারাপ তাও না, ভালো উদ্দেশ্য হতে পারে। স্পেকুলেটিভ ব্যাপারটা হচ্ছে টু টেক অ্যাডভান্টেজ অফ আনএক্সপেক্টেড অপরচুনিটিস। আনএক্সপেক্টেড বা সাডেন কোনো অপরচুনিটি আপনার সামনে চলে আসতে পারে। এমন হয় যে পেঁয়াজের দাম বেড়ে গেল, অনেকে চিন্তা করে যে কিছু পেঁয়াজ কিনে রাখতে পারলে ভালো হইতো, 1 মাস পরে বেচলেই তো অনেক দাম। বা সিজনাল কোনো বিজনেস হতে পারে। হ্যাঁ, দেখা গেল যে কোনো একটা প্রোডাক্টের দাম বাড়তেছে, ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন বেসিক্যালি। দেখা গেল একটু বেশি টাকা থাকলে আপনি একটু বেশি স্টকটা মেনটেন করতে পারতেন, ইন দ্য লং রান ওটা বিক্রি করে আপনি একটু ভালো মার্জিন এভেল করতে পারতেন। এইরকম কিছু সুযোগ প্রত্যেকটা ট্রেডার্স এর সামনেই আসে, প্রত্যেকটা বিজনেসে এই ধরনের কিছু ব্যাপার থাকে স্পেকুলেটিভ। সো এখানে যদি আপনার কাছে একটু বেশি টাকা থাকে, আইডল মানির ব্যাপার আছে, এখানে আইডল মানি থাকলে এটা করা সম্ভব। অ্যাকচুয়ালি সবাই এটা করতে পারবে না সব সময়। সো 150 would be very fine। আর যদি আরো 200 টাকা থাকে আপনার কাছে, then you can play for a speculative something। এটা সবার জন্য সব সময় থাকে না। তো মেইন উদ্দেশ্য হলো এই তিনটা: ট্রানজ্যাকশনাল, প্রিকশনারি এন্ড স্পেকুলেটিভ। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? মোহাম্মদ ভাই? ভাই আমার নাই। আচ্ছা, প্রশ্ন না থাকা কিন্তু খারাপ। মনে হয় হয় আমি ডেলিভারি দিতে পারতেছি না প্রপারলি, অথবা আপনারা সবই না ভাই, জানেন, এটা আপনার আবার ভালো। প্রপার ডেলিভারির জন্যই নাই।
উল্টাটাও হতে পারে যে আপনারা আগে থেকে এগুলো জানেন, অবশ্যই জানেন, কারণ যাদের অ্যাটলিস্ট বিজনেস গ্রাজুয়েশন আছে তাদের জন্য এগুলো রিপিটেটিভ, বাট অনেকের স্টাডি গ্যাপ আছে, দীর্ঘ স্টাডি গ্যাপ আছে। ওকে, ইউকিউ মডেলটা আসলে রিলেটেড টু ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটা এখানে যেহেতু শেষের দিকেও আছে, এটা আমি এখানে এটা ক্লোজ করি। ব্যাপারটা হচ্ছে ইউকিউ এর জাস্ট একটা ফর্মুলা দেখতেছেন, এটা ম্যাথমেটিক্স অত ইম্পর্টেন্ট না, একটাই ফর্মুলা। সেটা ইউকিউ মডেল আসলে ম্যাথমেটিক্যালি দেখি যে আসলে আমার ইনভেন্টরি রিলেটস টু ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে কতটুকু ইনভেন্টরি আমার অর্ডার করলে এটা আমার জন্য লেস কস্টলি হবে, অর্থাৎ ইকোনমিক্যালি এটা অপটিমাম হবে। সেটা ফর্মুলাতে বের করা যায়, বাট উদ্দেশ্যটা হচ্ছে কস্ট মিনিমাইজ করা। আপনার ইনভেন্টরি সবসময় আসতেছে যাচ্ছে, আপনি যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হন, দেন ইনভেন্টরি বলতে আপনি র ম্যাটেরিয়ালস কিনছেন, সেখান থেকে আপনি ওয়ার্কিং প্রসেস করছেন, দেন মানে ফাইনালি ফিনিশ গুডস করে আপনি সেল করে দিচ্ছেন, পুরো ব্যাপারটাই ইনভেন্টরি। এখন র ম্যাটেরিয়ালস আমি যাচ্ছে তাই কিনে তো স্টক করতে পারি না, কারণ এটার সাথে আদার্স কস্ট ইনভলভ। যদি ইউকিউ বা অপটিমাম লেভেল অফ অর্ডারিং আপনার দেখা গেল 1000 ইউনিটস হয় পার মান্থ ফর এক্সাম্পল, তো আমি নিশ্চয়ই 5000 ইউনিটস অর্ডার করে এটাকে আনইউজুয়ালি স্টক করব না। মূল ব্যাপারটা হলো এটাই, যে যেখানে আপনার 1000 হলে 1 মাস চালাইতে পারেন, এবং এটা আপনার ডিপেন্ডিং অন ইয়ার সোর্স অফ সাপ্লাইজ, লিড টাইম এন্ড আদার্স ইস্যুস, ট্রান্সপোর্টেশন, তো সবকিছু মিলে যদি আপনি 1000 ইজিলি অ্যাভেল করতে পারেন মাসে, যদি এটা আপনার রিকোয়ারমেন্ট হয়, তাহলে আপনি কেন 5000 ইউনিট অর্ডার করে এটাকে স্টক করবেন? কারণ এটার সাথে আপনার অনেক কিছু ইনভলভ। কারণ একে হলো এখানে আমার টাকা এনগেজ হয়ে যাচ্ছে, ইট ম্যাটার্স মাই অপরচুনিটি কস্ট, দ্যাট মিনস হোল্ডিং কস্ট, আপনার গোডাউন ভাড়া, লেবার ক্যারিং কস্ট, অনেক কিছু ইনভলভ। সো এই জিনিসটাকে যাতে আনপ্ল্যান্ড না হয় সেজন্য আসলে ইউকিউ মডেলটা ফলো করা, নাথিং এলস। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা দুই একটা এমসিকিউ পাবেন কোশ্চেন ব্যাংকে, that will be enough. ফরকাস্টিং ফিউচার ক্যাশ ফ্লো এখানে অত ইম্পর্টেন্ট না এগুলা। আচ্ছা, এটা দেখেন স্পিডিং আপ ক্যাশ কালেকশন। ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলতে গেলে সবসময় দেখবেন আপনার ক্যাশ নিয়ে মেজর কনসার্নটা আসবে, যদিও ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভস কারেন্ট অ্যাসেটের মধ্যে সবই আছে। দ্যাট মিনস ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে, কারেন্ট অ্যাসেটে প্রিপেড এক্সপেন্স আছে। সো প্রিপেড এক্সপেন্সটা এখানকার মেজর কনসার্ন না, বেসিক্যালি এই তিনটা নিয়ে আমরা কথা বলবো। তো ইনভেন্টরির সাথে রিলেটেড কনসার্ন একটাই হচ্ছে ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে জেআইটি, যেটাকে বলে জাস্ট ইন টাইম। আমরা নিচের দিকে পাবো, এটা সমস্যা নেই, পরে কথা বলতেছি এটা নিয়ে। সো ক্যাশটা আগে শেষ করি। তো ক্যাশের সাথে রিলেটেড আরেকটা বিষয় দেখেন, স্পিডিং আপ ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশনটা কোথা থেকে হতে পারে? যদি এটার সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যাপারটাও ইনভলভ টু সাম এক্সটেন্ট, কারণ আপনার বিজনেসে প্রতিনিয়ত আপনি আইদার সেল করছেন এবং পারচেস করছেন, দুদিক থেকে। একটা হলো স্পিডিং আপ, দ্যাট মিনস ক্যাশ কালেকশনের একটা ব্যাপার আছে, আর একটা ক্যাশ পেমেন্টের ব্যাপার আছে। সো আমি যখন পাওনাদার, আমার টেনশনটা থাকে সবচেয়ে বেশি যে আমি এটাকে কত ফাস্ট টাকাটা ইন হাউস করতে পারি, বা ইনফ্লোটা কত ফাস্ট করতে পারি। সো স্পিডিং আপ ক্যাশ কালেকশন সেটা হলো জাস্ট দেখানো যে আসলে আমাদের পাওনা টাকাগুলো আমরা কত দ্রুত নিয়ে আসছি। তো এটার সাথে কতগুলো ব্যাংকিং টুলস এর কথা বলা আছে, দেখেন। তার আগে এই লাইনটা একটু দেখে যাই, হুবহু দেখার দরকার নাই। সেটা হলো দেখেন অপরচুনিটি কস্ট অফ ফান্ডস।
বিষয়টা হলো স্পিডিং আপ ক্যাশ কালেকশন, স্পিডিং, তার সাথে রিলেটেড একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এটা দুইটা বিষয় কিভাবে রিলেটেড, এই কেমিস্ট্রিটা বেশি দরকার, বাকি সবকিছুই সহজ। এখন ধরেন আপনি যে মেথডে টাকা কালেকশন করতেন, নিশ্চয়ই আমরা ধরেন আমি ঢাকা থেকে মাল বিক্রি করলাম, চিটাগাঙে গেল বা সিলেটে গেল, নিশ্চয়ই আমরা ফিজিক্যালি যে ক্যাশটা অন্তত এই যুগে আমরা এটা করি না, কালেকশন করতে হয় না, যেটা ব্যাংকিং চ্যানেলে চলে আসে। এবং সময়ের বিবর্তনে এটা দিন দিন আরো বেশি ফাস্ট হচ্ছে, হয়তো 10 বছর আগেও এত ফাস্ট ছিল না, এখন আরো বেশি ফাস্ট হয়ে গেছে। জাস্ট এখানে অনেক কিছু টুলস এর কথা বলা হয়েছে যেগুলো হয়তো এই যুগের সাথে এখনো মানে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। কিছু এক্সাম্পল আছে, যদিও আমেরিকান বই, নতুন পুরাতন ক্লাসিক কিছু টুলস এবং লেটেস্ট সবকিছু মিলে কিছু এক্সাম্পল আছে। তো মূল উদ্দেশ্য হলো যে স্পিডিং আপ এবং এটার সাথে অপরচুনিটি কস্টের ব্যাপার কিভাবে রিলেটেড সেটা দেখেন। যদি আপনার ডেইলি দেখেন, এ ফার্ম হ্যাজ 22,000 ইন ডেইলি ক্যাশ রিসিপ্ট, আপনার ইউজুয়াল ডেইলি ক্যাশ রিসিভ করেন আপনি $22,000, it is considering a plan that cost $0 and speeds up collection by 2 days. The result is an additional 44,000 in the firm's average cash balance. 44,000. Marketable security currently pay 6% annually and benefit কত? বেনিফিট দেখা যাচ্ছে 6% হিসেবে $2640। এটা কেউ কি এক্সপ্লেন করতে পারেন? এনিওয়ান? যদি কেউ জেনে থাকেন শেয়ার করতে পারেন, সমস্যা নেই, একটু পার্টিসিপেট করা উচিত। এটা দ্বারা আসলে কি মিন করছে, এটা ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে অঙ্ক আছে, ছোট ছোট ম্যাথ আছে এমসিকিউ তে। এনিওয়ান? কেউ শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। আরে ভাই, এই 44,000 টাকা যদি ক্যাশের কাছে না রেখে যদি ব্যাংকে রাখতো, তো 2640 টাকা অ্যানুয়ালি সে ইন্টারেস্ট পেতো, এটা তো অপরচুনিটি কস্ট। রাইট, ইটস ওকে, বাট এটা আপনি কিভাবে স্পিডিং করে 2 ডেজ কিভাবে বের করলেন, আর 44,000 টাকা কিভাবে প্রডিউস করলেন? যেহেতু সে তার এভারেজ ক্যাশ থাকে, ক্যাশ রিসিট হলো 22,000 টাকা এবং 2 দিন এভারেজ তার কালেকশন করতে 2 দিন পিরিয়ড লাগে, এভারেজ কালেকশন পিরিয়ড গ্রহণ করে নিলাম, নিয়ে যেহেতু তার মার্কেট সিকিউরিটি কারেন্টলি পে করে 6% অ্যানুয়ালি, তার মানে এখানে ইন্টারেস্ট রেট হলো 6%। 44,000 ইটস ওকে, আপনার 6% এর ব্যাপারটা আমরা বুঝছি, যে এই টাকা দ্যাট মিন্স সারপ্লাস এন্ড স্পিড আপ। মূল বিষয়টা হলো স্পিড আপ। জি, টাকাটা কালেকশন করতে যে আপনার 2 দিন লাগে জি, ব্যাপারটা তা না, ইউ হ্যাভ সেভ 2 ডেজ। সেভ 2 ডেজ আপনার সেভ হয়েছে। ধরেন ফর এক্সাম্পল আপনি প্রতিদিনই 22,000 টাকা করে পান, প্রতিদিন আপনার ইট ইস এ ডেইলি অ্যাভারেজ কালেকশন সাইজ, বাট প্রতি 22,000 টাকা আপনার কাছে যেটা পৌঁছায়, আপনি যেটা আজকে রিসিভ করছেন, এটা আসলে দেখা গেছে যে টাকাটা সেন্ড করছে, সেন্ডার এই টাকাটা আরো 7 দিন আগে পাঠাইছে আপনাকে কোন একটা চ্যানেলে, হতে পারে এটা আমার ফেভারে আর কি অ্যাডভান্স হ্যাঁ, আসছে, এই সময়টা সেভ হলো আমার। এক্স্যাক্টলি। ধরেন আমরা কালেকশনটা কোথা থেকে পাই, ধরেন বায়ারের কাছ থেকে। আমার বায়ার যে, আই এম দ্য সেলার, বায়ার টাকাটা ইস্যু করছে 1 তারিখে, দেন 1 ডিসেম্বর আমি টাকাটা রিসিভ করছি, দ্যাট মিন্স আই এম দ্য সেলার 7 তারিখ। এটা ধরেন আগে ম্যানুয়াল কোন সিস্টেমে টাকাটা আসতো, সে হয়তো একটা ডিডি ইস্যু করতো ব্যাংকে গিয়ে, বা পে অর্ডার ইস্যু করে ডাকযোগে পাঠিয়ে দিত আমার কাছে। তো এটা কুরিয়ার সার্ভিস বা জিপিউর মাধ্যমে আসতে আসতে 7 দিন লাগতো। বাট এটা আমি এখন অন্য আরেকটা ব্যাংকিং চ্যানেলে দেখা গেল কনসেন্ট্রেশন ব্যাংকিং, বা দেখা গেল এটাকে কি বলে এবিবি, এখন যেটা এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর ওই সেবাটা নিচ্ছি। এর ফলে দেখা গেছে এটা আমার সময়টা কম লাগতেছে। দেখা গেল এটা এখন 5 দিনেই, ফর এক্সাম্পল যদি আরো কম লাগে, এখন 5 ডেজ এর মধ্যে কালেকশন হচ্ছে। দ্যাট মিন্স আপনার এখানে ফ্লটটা কমে গেছে। 7 minus 5 that you have saved 2 days in collection period. 2 days. আপনি 2 দিন সেভ করে ফেলছেন। 2 দিন সেভ হওয়া মানে আপনার কাছে 44,000 টাকা will be surplus বা available থাকবে। হ্যাঁ, 7 দিন করে টাকা আসলো, আপনি চলতে পারছেন, কিন্তু যেটা এখন 5 দিনের মাথায় চলে আসে,
Definitely আপনার you will have some surplus. এই surplus এর অ্যামাউন্টটা হবে 44,000 টাকা। The time you saved, that means 2 days into your daily cash 44,000। আর যেহেতু আমার এটা সারপ্লাস, তো সারপ্লাস টাকার তো একটা কস্ট আছে অবশ্যই, আমি বসে থাকবো না, বসে রাখবো না টাকাটা। আর মার্কেটেবল সিকিউরিটিজ কারেন্টলি পে, এটা একটা বেস বা একটা কম্প্যারিজনের জন্য এটা দেখানো হয়েছে যে বর্তমানে এমন কোন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে যেটাতে ইনভেস্ট করলে আমি বছরে 6% হারে ইন্টারেস্ট পেতে পারি বা গেইন পেতে পারি। সো এটা একটা বেস ধরা, আপনি আরো বেশিও পেতে পারেন। ইটস আ বেঞ্চমার্ক, বা আমরা যেটা সাধারণত নরমালি ব্যাংকের এফডিআর নিয়ে চিন্তা করি, আমার কাছে অ্যাভেলেবল টাকা থাকলে আমি কি করব, প্রথম আমাদের মাথায় প্রথমে কাজ করে হয় সঞ্চয়পত্রে ইনভেস্ট করব, নাহলে ব্যাংকে এফডিআর করব। তো সেটা ধরেন 6%। তো 44,000 টাকা যদি আমার কাছে অ্যাভেলেবল থাকে, তাহলে আমি যদি এটা বিজনেসে খাটাইতে নাও পারি, তাহলে এইখানে যদি রাখি, তাহলে আমি 2640 টাকা বছরে গেইন করব। দিস ইজ দ্য সিস্টেম। এটাই হলো রিলেশন স্পিডিং ক্যাশ কালেকশন এন্ড অপরচুনিটি কস্ট। আবার একই সাথে এই স্পিডিং ক্যাশ কালেকশনের কিছু কস্ট ইনভলভ, যেহেতু আমরা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি, সো আমাদের এখানে কস্ট ফ্যাক্টরটা বা কস্ট কনসিডারেশনটা আনতে হবে। পাবেন এরকম এমসিকিউ পাবেন। কনসিডারিং, এখানে যেহেতু আমি একটা সার্ভিসের কথা বলছি, ধরেন আগে তারা পে অর্ডার করতো বা ডিডি করে আমার কাছে ডাক যোগে পাঠিয়ে দিত ইনস্ট্রুমেন্টটা, সেটা আমি পরে আবার ব্যাংক থেকে ভাঙায় নিতাম। তো এটাতে আমি বলেছিলাম যে 7 দিন লাগে। তো এখন ধরেন সে ইএফটি সার্ভিসটা নিচ্ছে ব্যাংকের কাছ থেকে, ইএফটি অথবা এনি ইলেকট্রনিক ফ্যাসিলিটিস, যেটা কোনো একটা ব্যাংকের কাছ থেকে সে অ্যাভেল করতেছে। তো এটা করতে গেলে ব্যাংক নিশ্চয়ই একটা সার্ভিস চার্জ নেবে আমার কাছে। আমি যখন ট্র্যাডিশনাল মেথডে ছিলাম, তখন হয়তো আমার তেমন একটা কোনো খরচ ছিল না, কিন্তু এটাকে স্পিড আপ করার জন্য আমি যখন একটা স্মার্ট একটা সলিউশন অ্যাডপ্ট করলাম ব্যাংকের কাছ থেকে, এটার কারণে দেখা গেল আমার বছরে 2000 টাকা খরচ হচ্ছে, ব্যাংক চার্জ দিতে হচ্ছে, বা পার ট্রানজেকশন অথবা অ্যানুয়াল কন্ট্রাক্টেও যেতে পারে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, থাকতে পারে। তো সেখানে দেখা গেল আমার $2000 বছরে খরচ হয়। সো এইখানে আপনার নিড গেইন কত সেটাও কিন্তু আপনি দেখবেন বিফোর সুইচিং দ্য সিস্টেম। আপনি কোন পলিসিতে টাকাটা কালেকশন করতেন সেটার সাথে আপনার কস্ট ইনভলভ কিনা, হলে সেটা কত, এবং ওই কস্ট দিয়ে আপনি এটাকে মানে এর চেয়ে বেশি গেইন করতে পারেন কিনা। তো আমি দেখলাম যে এখানে 2600 টাকা আমি আর্ন করতে পারবো, বাট আমার মিনিমাম $2000 এখানে খরচ হবে। আমার যদি $640 সারপ্লাস থাকে, দেন উই ক্যান চুজ দিস সিস্টেম। এই কনসিডারেশনটা থাকবে, কোনো কিছু ফ্রি না। একটা এক্সাম্পল আছে লক বক্স সিস্টেম। লক বক্স সিস্টেমটা আসলে কম্বিনেশন অফ পোস্টাল সার্ভিস এন্ড ব্যাংকিং সার্ভিস। যে এক্সাম্পলটা আমি দিলাম, যে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট লাইক চেক অর এনি আপনার পেপার ইনস্ট্রুমেন্ট, যেটা কিনা ডাকযোগে সেলারের এগেনস্টে পাঠিয়ে দেওয়া হয়, যেটা পরে ব্যাংকের কাছ থেকে এনক্যাশ করে নিতে হয়। এটা একটা সিস্টেম হয়তো ইউএসএ তে চালু ছিল, আমাদের ব্যাংকিং সিস্টেম এরকম আর নাই। অনেক আগে ছিল এমটি বলে একটা সার্ভিস ছিল, মেল ট্রান্সফার। এটা সাধারণত হিল ট্র্যাক্সে অনেকদিন ধরে এই সার্ভিসটা ছিল, বর্তমানে এটা কমপ্লিটলি উঠে গেছে। অনেক ট্র্যাডিশনাল একটা সিস্টেম। কনসেন্ট্রেশন ব্যাংকিং, এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ অনলাইন ব্যাংকিং বা এনি ব্রাঞ্চ ব্যাংকিং। তো অবশ্যই এটার মাধ্যমে স্পিড আপ হয়। আর একটা লেটেস্ট হচ্ছে ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা আমরা অ্যাভেলেবল ইউজ করছি এখন, সাধারণত উইদিন দ্য ডে আর খুব বেশি হলে একদিন পর, 24 ঘন্টার মধ্যে এই ফান্ডটা ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, তো স্পিডিং আপের ব্যাপারটা ছিল যখন কিনা আমি পাওনাদার। আবার এবার দেখেন স্লোয়িং ক্যাশ পেমেন্টস।
হ্যাঁ, যার টাকাটা দিতে হয়, টাকা দেওয়ার কথা মনে হলে খুব কষ্ট লাগে, তখন সে চেষ্টা করে এটাকে আরেকটু কতক্ষণ দেরি করানো যায়। তো আমি দেখা গেল চেক লিখে ফেলছি 1 তারিখে, চেক 1 তারিখে লিখছি, চেক সাইন করে দিচ্ছি, চেকটা আমি মেইল করে দিচ্ছি, বাট আমার ধান্দা হলো ও যেন 2 তারিখেই যেন টাকাটা না তুলে ফেলে, আমার অ্যাকাউন্টে আরো কিছুক্ষণ থাক, বা আমি আরেকটু ইউজ করতে পারবো টাকাটা। এমন একটা সিস্টেম অ্যাডাপ্ট করি যেটা কিনা ও মানে পাওনাদার টাকাটা পাইতে পাইতে 7 তারিখ লাগাই, তাহলে মাঝখানে সে 6 দিন ভোগ করতে পারে টাকাটা। এরকম কিছু সিস্টেম, এই চেষ্টাটা থাকে আসলে যে কিনা পেমেন্ট দিচ্ছে। সেক্ষেত্রে দেখেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্টিং, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টস, এটা অলসো ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, সেন্ট্রালাইজ অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড কন্ট্রোল ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট, এই ধরনের কিছু পলিসি, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট এই 3টা আইটেম মনে রাখলেই হবে। এত ডিটেলস দরকার নাই যে আসলে ব্যাংক কিভাবে এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মেনটেন করে, সেন্ট্রালাইজিং অ্যাকাউন্টের আবার ডেফিনেশন কি, আমাদের এগুলো জানার দরকার নাই। জাস্ট স্লো ডাউনের জন্য ইনস্ট্রুমেন্ট কি কি, আপনার প্রশ্নটা থাকবে এইরকমই, স্লো ডাউন করতে গেলে নিচের কোন ধরনের পলিসি নেওয়া যেতে পারে, জাস্ট এই 3 উইথ এটার সাথে আরেকটা আছে ড্রাফট। জিতু ভাই, কন্ট্রোল ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের একটা এক্সাম্পল দেওয়া যাবে? কন্ট্রোল ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট যেমন আপনারই থাকে, আপনি ব্যাংকে অ্যাডভাইস নিচ্ছেন না ইয়ের ক্ষেত্রে, লাইক ক্লিয়ারিং এর জন্য চেক সাবমিট করলেই কি আপনি টাকা দিয়ে দিচ্ছেন? না, দিচ্ছি না। এখানে আপনার কিন্তু একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পজিটিভ পেমেন্ট। হ্যাঁ, পজিটিভ পেমেন্ট স্লিপ যেটা আমরা নেই, লাইক যে 1 লাখ টাকার উপরে হলে কেউ আরো নিচেও দিতে পারে। এমনও প্রতিষ্ঠান আছে যারা বলছে যে তাদের অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার, 20,000 টাকা হোক আর 20 কোটি টাকা হোক, টাকা আসলেই তাকে নোটিস করতে হবে এবং লিখিত নোটিশ ছাড়া যেন আমরা পেমেন্ট না দিই, ওভার দ্য ফোনেও হবে না। এই ধরনের কোনো মেকানিজম ইম্পোজ করলে বা অ্যাডভাইস রিলেটেড কোনো বিষয়তে এটা তো ডেফিনেটলি কন্ট্রোল করা। উইদাউট নোটিস চেক সাবমিট করলে তো টাকা যাচ্ছে না তার অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, কম্পেনসেটিং ব্যালেন্সের ধারণা আছে কিনা? অবশ্যই থাকতে পারে, বিশেষ করে আমাদের বিদেশি ব্যাংকগুলো এগুলো মেনটেন করে, স্ট্যান্ডার্ড চার্টার্ড এইচএসবিসি তে এই প্র্যাকটিসটা আছে, আমাদের দেশি ব্যাংকগুলোতে সাধারণত এটা নাই। কম্পেনসেটিং ব্যালেন্সটা হচ্ছে বিশেষ করে দেখেন, কম্পেনসেটিং ব্যালেন্স ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট দ্যাট এ ব্যাংক রিকোয়ার্স এ ফার্ম টু কিপ ফ্রোজেন। আপনি আপনার স্টেটমেন্টে দেখতে পাবেন যে টাকা আছে বা ব্যালেন্স, আপনি যদি নেন আপনার এসএমএস এর মাধ্যমে নেন অথবা প্রিন্টেড স্টেটমেন্ট, যেভাবেই দেখেন না কেন, আপনার ব্যালেন্সে যদি দেখেন $1,000 আছে, বাট ইউ ক্যান নেভার উইথড্র 100 টাকা, এটা আপনি উঠাইতে পারবেন না। বা ইউজুয়ালি যে প্র্যাকটিসটা, ধরেন আমরা অ্যাকাউন্ট খুলি না ব্যাংকে, নর্মাল একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলেও কিন্তু ব্যাংক বলে যে আপনার মিনিমাম 1,000 টাকা থাকতে হবে। এই 1,000 টাকা কিন্তু আমরা কখনো তুলতে পারি না। 2,000 টাকা থাকলে আমি সর্বোচ্চ 1,000 টাকার চেক লিখতে পারি, 1,000 টাকার চেক সাবমিট করতে পারি। কিন্তু এই 1,000 টাকা যেটা ফ্রোজেন করা আছে, ইটস অলসো অ্যান এক্সাম্পল অফ ফ্রোজেন অ্যামাউন্ট। এই ফ্রোজেন অ্যামাউন্টটা হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স দ্যাট অলওয়েজ উই হ্যাভ টু মেনটেন, অ্যান্ড ইন সাম কেসেস লোন অ্যাকাউন্টে, ক্রেডিট অ্যাকাউন্টে আপনাকে কম্পেনসেটিং ব্যালেন্সের কন্ডিশন দেওয়া হয়। সেক্ষেত্রে কেমন, আমি যে এক্সাম্পলটা দিলাম যে 1,000 টাকার উপরে থাকলে আমি সেই টাকার চেক লিখতে পারি, এটা হলো ডিপোজিটিং অ্যাকাউন্টের ক্ষেত্রে। বাট লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে কম্পেনসেটিং ব্যালেন্স প্র্যাকটিস হয় সাধারণত ওইটাকেই মেন করে। আমরা এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্সও পাবো, ছোট ছোট, খুবই ছোট। এটা কিরকম, ধরেন আপনাকে একটা সিসি লোন, তো আমরা বুঝি যে ক্যাশ ক্রেডিট, সিসি বা ওয়ার্কিং ক্যাপিটাল বা মানে ওডি, ড্রয়িং পাওয়ার 100% দেওয়া হয় না, তাই তো? না। ধরেন আপনাকে আমি 1 লক্ষ টাকার একটা লোন দিলাম, কোন একটা ব্যাংক দিলাম, বাট কন্ডিশন 10% কম্পেনসেটিং ব্যালেন্স। 1 লাখ টাকা লোন লিমিট দিলাম at the rate of interest rate ধরেন 10% প্লাস কম্পেনসেটিং ব্যালেন্স
10%. What does it mean? এটুকু বুঝলেই হবে, বাকি সব সহজ। 2000 টাকা সে এনজয় করতে পারবে, 10,000 টাকা এনজয় করতে পারবে। এনজয় করতে পারবে না, রাইট। রাখতে হবে minimum আর রাখতে হবে। ইন্টারেস্ট রেট যেটা 10% as usual, this is the quoted rate, interest quoted rate বা আরো কি বলে stated rate of interest is 10%, usual যে interest rate এটা 10%, 10%, 12%, 12%, no matter, but compensating balance যদি ইম্পোজ করা থাকে এই কন্ডিশনটা 10%, that means এই 1 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা 10% of 1 lakh is 10,000, এই 10,000 টাকা আপনি উইথড্র করতে পারবেন না অ্যাকাউন্ট থেকে। দ্যাট মিনস আপনার ইউটিলাইজ হবে ম্যাক্সিমাম 90,000 টাকা। এই 90,000 টাকা নিয়ে আপনি বিজনেস করে আপনাকে ব্যাংকের ইন্টারেস্ট পে করতে হবে। দ্যাট মিনস আমার বলছে ইন্টারেস্ট রেট যদি 10%, বাট কম্পেনসেটিং ব্যালেন্স 10% and your utilized amount is 90,000, তাহলে এক বছরে আপনার ইন্টারেস্ট কত দিতে হচ্ছে? ইন্টারেস্টটা কত হবে? এনি আইডিয়া? 9 এটা বেড়ে যাবে, অর্থাৎ 10,000 কে 90 তে ভাগ করতে হবে। তার মানে এখানে কোনো মাপ নাই, ইন্টারেস্ট কিন্তু 1 লাখ টাকার উপরে দিতে হবে। হ্যাঁ, ইন্টারেস্ট 10% অন দা অ্যাকচুয়াল লিমিট, দ্যাট মিনস 10,000 টাকাই আপনার ইন্টারেস্ট এক্সপেন্স হবে এন্ড অফ দা ইয়ার, 10,000 টাকা ইন্টারেস্ট। বাট আপনি ইউটিলাইজ করলেন 90,000 টাকা, তাহলে হোয়াট উড বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট? 10,000 ভাগ 90,000। ইফেক্টিভ ইন্টারেস্ট হবে তখন কোটেড রেটের চেয়ে অনেক বেশি হবে, তাই কিনা? জি জি। হ্যাঁ, আমার এগ্রিড যে রেট সেটা ছিল 10%, বাট I have paid 10,000 interest, 10% on 1 lakh, but I have utilized 90,000, so it will be কত? 12-14 হয়ে যেতে পারে, 10 by 90, 11%, 11.11. So this is the effective interest rate. So compensating balance নিয়ে আপনার যে ধরনের প্রশ্ন থাকবে, জাস্ট আমি যেটা দেখালাম এইটাই, ব্যতিক্রম কোনো কিছুই থাকবে না। তাহলে তো ভাই উনি লুজার হয়ে যাবে। ডেফিনেটলি লুজার হওয়ার কিছু নাই, আপনাকে তো বলেই নিচ্ছে। না, বেশিরভাগ কিন্তু জিতু ভাই এটা গ্রামীণ ব্যাংক আর ব্র্যাক ব্যাংক এরা এটা বেশি ফলো করে। ব্র্যাক ব্যাংকে করে, রাইট। মানে শুরুতেই দুইটা কিস্তি কেটে নেয়, বিশেষ করে টার্ম লোন যেগুলো করে, এসএমই ইনস্টলমেন্ট বেসিস যেই লোন গুলো থাকে, দেখা গেল শুরুতেই দুই একটা কিস্তি কেটে ফেলে, তার ইফেক্টিভ ইন্টারেস্টটা বেড়ে যায়। একটা বিশাল ফাঁকি। বাট আলহামদুলিল্লাহ যে আমাদের দেশের ম্যাক্সিমাম পাবলিক প্রাইভেট ব্যাংকে এই প্র্যাকটিসটা নাই আসলে। আচ্ছা, এখানে কিছু ধারণা দেওয়া আছে, যেমন ধরেন মার্কেটেবল সিকিউরিটিজ ম্যানেজমেন্ট। মার্কেটেবল সিকিউরিটিজ ম্যানেজমেন্ট অর্থাৎ এখানে যেই ধরনের ইনস্ট্রুমেন্ট, ইট মে বি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা শর্ট টার্মে ইনভেস্ট করতে পারি, খুব দ্রুত ইনভেস্ট করতে পারি, এই কনসেপ্ট গুলা একটু দেওয়া হয়েছে এই কারণে যে একটু রিমাইন্ড আস, আমরা যদি এন্টারপ্রেনারও হই, চাকরি না করে, আমরা যদি কোনো কোম্পানির পক্ষেও কাজ করি, দেন উই ক্যান সাজেস্ট আওয়ার ম্যানেজমেন্ট যে আমাদের কাছে যদি অ্যাভেলেবল ক্যাশ থাকে, অর্থাৎ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যা লাগে, ধরেন 100 টাকা হলেই হয়, আপনার কাছে সামহাউ 150 টাকা আছে, দেন ইউ ক্যান সাজেস্ট যেই অ্যাডিশনাল 50 টাকা আমরা আইডলি ফেলে না রেখে শর্ট টার্মে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি কিনা। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হইতে পারে এই ধরনের মার্কেটেবল সিকিউরিটিস। দিস ইজ দ্য কনসিডারেশন। এগুলো একটু দেখে নেবেন যে টাইপস অফ মানি মার্কেট, মার্কেটেবল সিকিউরিটিস গুলা কি কি, কোন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বলা হয়েছে, জাস্ট টু সাপোর্ট ইউর এমসিকিউ অ্যান্সার। এখান থেকে কোনো ম্যাথ নাই, শুধু আইটেম গুলোর নাম একটু দেখে নেবেন।
এখানে আবার রিস্ক এন্ড রিটার্নের কিছু জিনিস ঢুকাই দিছে, দরকার নাই এগুলা। রিসিভেবল ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট ইস্যু অফ ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো রিসিভেবল ম্যানেজমেন্ট। Why it is important? অ্যাকাউন্ট রিসিভেবল তো সেইটাই যেটা কিনা আমরা অন ক্রেডিট সেল করি, অর্থাৎ বিক্রির সাথে সাথে টাকা পাই না। কোন ক্ষেত্রে দেখা গেল 10 দিন পরও টাকা পাইতে পারি, 90 দিন পরও টাকা পাইতে পারি। এটা ডিপেন্ড করতেছে আমার বিজনেসটা আসলে কোন ইন্ডাস্ট্রিতে বা ওই ইন্ডাস্ট্রির কালচারটা কিরকম। আবার অনেক বিজনেস আছে যেখানে অ্যাকাউন্ট রিসিভেবল বলে কোনো কিছু নাই। এই ধরনের বিজনেস আছে নাকি? ফর এক্সাম্পল কেউ দিতে পারেন? নো অ্যাকাউন্ট রিসিভেবল ইউজুয়ালি আছে। কোনটা বলেন? গ্রামীণ ফোন, বাংলা লিংক, ও না ওদের তো আছে, সরি রিসিভেবল আছে। কেমনে আছে? আপনার সাথে কি গ্রামীণ ফোনের কোনো রিসিভেবল আছে? আছে না? কেমনে আছে? পোস্টপেড। পোস্টপেড, হ্যাঁ আছে। তাহলে যাক, যদি এটা খুব মাইনর, দিনে দিনে কমে যাইতেছে। আপনি এয়ারলাইন্স করতে পারেন, এয়ারলাইন যাত্রীর কাছ থেকে, যদিও তাদের এজেন্টের সাথে থাকতে পারে, বাট হুম, যখনই করে এটা থাকে না যাত্রীদের ইয়ে। সেটাও খুবই মাইনর আর কি, জি জি। না থাকার মতো। না, আবার উল্টা থাকে, এয়ারলাইন্সের কাছে তাদের সিকিউরিটি মানি জমা থাকে। সিকিউরিটি থাকে, ডেফিনেটলি। সিকিউরিটি ছাড়া তো বিজনেস লাইসেন্সই পাবেন। হ্যাঁ, তো এয়ারলাইন্স হতে পারে, আরো আছে ফার্মেসি। ফার্মেসির কথা কর না কেন? ফার্মেসি তো রিসিভেবল থাকতে পারে। কেমনে থাকে? আমার জানা মতে নাই, এখন কেউ দেয় কিনা এরকম কোন কোম্পানি আছে ফার্মেসি? জিতু ভাই, পিওর মনে হয় বোঝা যায় যে ট্রাভেল, যে গেছে না বাস, যাদের মানে ইন্টারসিটি, হুম হুম হুম। এগুলো তো হয় না, পরিবহন বাস যেগুলি। পরিবহন সেক্টরে, রাইট। হ্যাঁ, এটা একটা হতে পারে। আবার আপনার ফিউয়েলের ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যবসা, এটা বাকি পাওয়া যায়। ওটা বাকি পাওয়া যায়। কর্পোরেট পেরিয়ে থাকতে পারে। কর্পোরেট প্রায় 60% প্রতিষ্ঠান এগ্রিমেন্ট করে আচ্ছা আচ্ছা পর এদের পেমেন্ট দেওয়া হয়। আমাদের আচ্ছা, সবগুলো এগ্রিমেন্ট করে। আচ্ছা আচ্ছা। জিতু ভাই, আরেকটা আছে, বিলের দোকান, বিলিতেও বাকি থাকে। কোথায়? বিলির দোকান। আচ্ছা, না ওখানেও বাকি খায় অনেকে। হ্যাঁ, যাই হোক, এটা ডিপেন্ড করতেছে আমরা কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করি, কি ধরনের প্রোডাক্ট বা মার্কেটে কম্পিটিশন কিরকম, সবকিছু মিলে এটা ডিপেন্ড করতে যে আমার আসলে এই অ্যাকাউন্ট রিসিভেবলটা 10 ডেজ হবে না 90 ডেজ হবে না আরো কম অথবা 0 ডেজ। সো ইট মে ভ্যারি, বাট আমাদের কনসিডারেশন গুলো হচ্ছে, দেখেন, এ ফার্ম অলমোস্ট অলওয়েজ মাস্ট অফার ক্রেডিট ইফ ইটস কম্পিটিটরস ডু। এটা হলো মেন কথা। বাজারে তো আমি একাই সেলার না, এখানে এ আছে, বি আছে, সি আছে। এখন দেখা গেল বেশ তিনজনে খুব ভালো বিজনেস করে, কিন্তু আরেকটু ভালো বিজনেস বাড়ানোর জন্য বি যদি ক্রেডিট অফার শুরু করে, বাকিরা নিশ্চয়ই বসে থাকবে না, ঝুঁকিতে পড়ে যাবে। তো তারাও ক্রেডিট দেওয়া শুরু করবে। And customers who choose to pay beyond the stated time limit can be charged financing fees. Stated time means ধরেন আপনার ক্রেডিট পলিসি 10 days, আপনি আপনার সেলারদেরকে 10 দিন সময় দেন, কিন্তু 10 দিনের মধ্যে যদি পে করে, তো তার জন্য ধরেন 100 টাকা রেট। বাট ও যদি 10 দিনের এই টার্মটা ফেল করে, দেন তার জন্য আবার ধরেন উইদিন দ্য লিমিট, stated limit, you can offer him wholesale rate, or beyond the limit you will charge the retail rate, then 110 টাকা আপনি চার্জ করবেন। সাধারণত দেখা যায় অনেক ডিলার বিজনেসে, রড সিমেন্টের দোকানে গেলে দেখবেন যে আপনি যদি সরাসরি ক্যাশ পেমেন্ট করেন তাহলে এক ধরনের রেট, আর বাকিতে গেলে রেটটা আর একরকম। জাস্ট এইরকম একটা পলিসি। দ্যাট মিনস যে টাকাটা আপনি বাড়িয়ে নিচ্ছেন সেটা হলো, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য ফাইন্যান্সিং চার্জ বা ফাইন্যান্সিং ফিস, ইন্টারেস্ট হিসাবে কনসিডার করা হয়। আর আর যে বিষয়গুলো দেখার সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য লেভেল অফ রিসিভেবলস ইনক্লুড দ্য সাউন্ডনেস অফ level of receivable. Level of receivable, it means the amount
হ্যাঁ, আপনি আপনার ক্রেতাকে কতটুকু ক্রেডিট দিবেন এটার জন্য যে বিষয়গুলো ফলো করি সেটা হচ্ছে দেখেন প্রসিডিওরস অফ ইভ্যালুয়েটিং কাস্টমার ওয়ার্দিনেস, কাস্টমারটা কতটুকু বিশ্বাসযোগ্য, ফর্মুলা ফর এস্টাবলিশিং স্ট্যান্ডার্ড ক্রেডিট টার্মস, অর্থাৎ আপনার ক্রেডিট টার্মসটা কিরকম আপনি নির্ধারণ করছেন, if it is 10 days or 15 days or 45 days, system for tracking account receivable and billing customers, that means আপনার database কতটা strong, procedures for following up on overdue account, খালি বাকি দিলেই হবে না, এটা আপনি কত দ্রুত কামব্যাক করানোর জন্য আপনার কি মেজারমেন্ট আছে, মানে মাঠে পর্যাপ্ত লোকবল আছে কিনা বা ট্র্যাক করতে পারি কিনা, সব মিলে এই জিনিসগুলো কনসিডার করতে হবে। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে যে ক্রেডিট ওয়ার্দিনেস, যাকে তাকে তো নিশ্চয়ই বাকি দিবেন না। একইভাবে এটা ব্যাংকার ভাইদের জন্য প্রযোজ্য, আমরা তো মানে নো ইওর কাস্টমার ফার্স্ট, তার ক্রেডিট ওয়ার্দিনেস বোধ অনেক অ্যানালাইসিস, তারপর আমরা টাকা দিই। তো একইভাবে অন্য ব্যবসায়ীদের জন্য জিনিসটা প্রযোজ্য, মূল থিম একই। আচ্ছা, এইখানেও দেখবেন অপরচুনিটি কস্টের একটা ব্যাপার আছে, একটা ম্যাথমেটিক্যাল ইস্যুস আছে যে কস্ট অফ বরোয়িং, মার্কেট ফ্যাক্টরস। প্রথমটা দেখলাম আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরস, পরে হচ্ছে মার্কেট ফ্যাক্টরস। Market factors influencing the level of receivables include the cost of borrowing and the opportunity for repeat sales. Cost of borrowing and the opportunity for repeat sales. That means আমি যত দ্রুত আমার অ্যাকাউন্ট রিসিভেবল রিকভার করতে পারবো, দেন ওই টাকাতে আমি আবার ইনভেন্টরি কিনতে পারবো, আবার সেল করতে পারবো, আমার টার্ন ওভারটা ফাস্ট হবে। This is called opportunity for repeat sales. Our optimal credit policy does not seek merely to maximize sales on it. এই জায়গাটা ইম্পর্টেন্ট দেখেন, this result could be accomplished by increasing discount, offering longer payment. আচ্ছা, এখানে তো অনেকে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট আছে, যে জাস্ট এক্সাম্পলটা দিলেই মনে করে যাবে এরকম অফার থাকে কিনা। আছে দেখেন, ধরেন একটা ক্রেডিট সেলস, ক্রেডিট টার্ম বা ক্রেডিট পলিসি ধরেন আপনার এরকম 2/10 and 30, 2/10 and 30. What does it mean? ভাই 10 দিনের মধ্যে দিলে 2% ছাড় আছে, আর 30 দিনের মধ্যে দিতে হবে পুরাটাই দিতে। That means ডিসকাউন্ট অফার আছে আর কি। তো ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য অনেক রকম হতে পারে, বাট রিগার্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিসকাউন্টের ব্যাপারটা হলো টু স্পিড আপ দ্য কালেকশন, তাই কিনা? ডিসকাউন্ট আমরা অন্য ক্ষেত্রেও দিতে পারি, যে আপনি পুরা মানে ক্লোজিং সেল দিতে পারেন, যে আপনি গোডাউন খালি করতে যাচ্ছেন, অথবা আপনার এক্সপায়ারি ডেট কাছাকাছি চলে আসতেছে, আপনার মালা স্টকটা হয়তো অবসোলেট হয়ে যেতে পারে, এই উদ্দেশ্য আমরা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে দ্রুত সেলটা করে দিতে পারি, সেটা একটা বিষয়। আর রিগার্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য হলো এটা হলো দ্রুত ক্যাশটা কালেকশন করা। আমি যত দ্রুত কালেকশন করতে পারবো তত আমার রিপিট সেলস এর অপরচুনিটি বাড়বে, দ্যাট মিন্স আমার টার্ন ওভার বাড়বে, মোটের উপর আমার নেট ইনকাম বাড়বে। এটার একটা চেইন এফেক্ট আছে। সো আমি যে বাকি অফার করি এই যে 2/10 বা N30, এটার সাথে আপনার একটা অপরচুনিটি কস্ট আছে কিনা, অপরচুনিটি কস্ট এর মধ্যে আছে কিনা। কারণ আপনার টাকা দিয়ে মাল নিয়ে যাচ্ছে, আপনি টাকা দিয়ে ভাইয়া ওই 20 দিন আগে যে পাইলাম এটাই তো অপরচুনিটি কস্ট। 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 10 দিন হতে পারে, সেটা বিষয় না। আমি জাস্ট মানে প্লেন ইন জেনারেল সেন্স জানতে চাচ্ছি যে আপনি ফ্যাক্টরি থেকে মালটা কিনে আনছেন, আপনি তো বাকি আনেন নাই, ধরেন আপনাকে তো অবশ্যই ইনভেস্ট করতে হয়েছে, বা এটা ফিনিশ গুডস পর্যন্ত আপনাকে ম্যানুফ্যাকচার করতে তো আপনার খরচ হয়েছে, কিন্তু এটা এত কষ্টের একটা জিনিস আপনি আমাকে বাকিতে দিচ্ছেন, ধরেন 10 দিনের জন্যই দিচ্ছেন, এই 10 দিনের একটা হোল্ডিং কস্ট তো আছে ডেফিনেটলি। আপনার টাকাটা আটকে গেল না 10 দিনের জন্য,
আপনি 100 টাকা ব্যাংকে রাখলে তো এটা হয়তো 2 টাকা প্রডিউস করতো বা 1 টাকা আপনি পাইতেন, কিন্তু এই টাকাটা আপনি আমার কাছে ফেলে রাখতেছেন 10 দিনের জন্য। দুটো উদ্দেশ্য আছে, কোয়ালিটিভ উদ্দেশ্য আছে এবং কোয়ান্টিটেটিভ ইস্যু আলাদা। যে আপনি কম্পিটিটররা দিচ্ছে তাই আপনি দিচ্ছেন, আমাকে ধরে রাখাও আপনার ব্যাপার, মানে কাস্টমার রিটেনশন একটা মেইন ফ্যাক্টর এখানে। আর অপরচুনিটি কস্ট ডেফিনেটলি ইনভলভস, যেখানে টাকা আছে আর টাকা যদি স্টে করে এনি হাউ ব্লক হয়, সেখানে ডেফিনেটলি সাম কস্ট ইনভলভস। এন্ড এটা তাহলে 2/10 n30, এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, এটার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ কত? এটাকে বের করা যাবে বা কারো জানা আছে? জামাল ভাইয়ের জানা থাকার কথা। ধরেন এটা একটা অফার যে আমার দোকান থেকে মাল কেনো, বাকিতে নাও, সমস্যা নাই, টোটাল টার্ম হচ্ছে 30 ডেজ, বাট যদি 10 দিনের মধ্যে তুমি পে করতে পারো আমি তোমাকে 2% কি দিব, ডিসকাউন্ট দেবো, 2 টাকা আমি কম রাখবো। এই যে 2 টাকা কম দিব আর এই 10 দিন 30 দিনের যে ব্যাপারটা, এটা টোটাল করেসপন্ডিং একটা পার্সেন্টেজ করলে একটা ভ্যালু দাঁড়াবে, যেটা হলো এর অপরচুনিটি কস্ট। একটু স্মরণ করার চেষ্টা করি, আপনারাও মনে মনে ভাবেন, কারো মনে থাকলে শেয়ার করতে পারেন। প্রথমত তো ভাই 2 টাকা অপরচুনিটি কস্ট। যদি আমি ধরি নেই এটা দাম 100 টাকা, আমি 98 টাকা পাইলাম। না, এটা একটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা আছে। আচ্ছা আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে আমরা এমসিকিউ তে গেলেও পাবো, তারপর এখানে একটু দেখাই। 2%, that means 0.02 divided by 1 minus 0.02, that means এটা হচ্ছে 98.98 into বছর আপনার ক্যালেন্ডার ইয়ার 365 অথবা 360। প্রশ্নে অনেক সময় মেনশন করা থাকবে যে কতদিনে আপনি ক্যালেন্ডারটা ধরবেন। ইউজুয়ালি 365 divided by 30 minus 10. 30 হলো পুরো মাস, the full term, 10 হলো এই 10 ডিসকাউন্টিং পিরিয়ডের 10। জাস্ট এই ফর্মুলাতে পেলাম। প্রথমে দিবেন হলো আপনার ডিসকাউন্ট রেট কত, ডিভাইডেড বাই 1 মাইনাস ওই ডিসকাউন্ট রেট ইনটু 365 অর 360, যেটা মেনশন থাকবে সেটা নেবেন, ডিভাইডেড বাই 30 মাইনাস 10। কারণ 30 এর জায়গায় 90ও থাকতে পারে, 10 এর জায়গায় 15ও থাকতে পারে, যখন যেটা থাকে। এভাবে ক্যালকুলেশন করলে এটার একটা রেট আসবে, এটা 36% আসবে। 36% হলো কস্ট অফ ডিসকাউন্টিং। আচ্ছা, পার্সেন্টেজ যেটাই হোক, এটা আমরা যেহেতু হাইপোথেটিক্যালি একটা নিছি, পার্সেন্টেজটা অনেক বড় হয়েছে, নো প্রবলেম। উদ্দেশ্যটা কি, এটার সাথে দুইটা কনসার্ন আছে, টু ওয়ে কনসিডারেশন আছে। একটা হলো বায়ারের দৃষ্টিকোণ থেকে, আর একটা হলো সেলারের দৃষ্টিকোণ থেকে। এই ডিসকাউন্টিং and the term of this credit worth 10% বা 36%, যেটা খালি চোখে আমি দেখতে পাচ্ছিলাম না, এটার জন্য আমাকে একটু ইনসাইট নিয়ে কাজ করতে হয়েছে, যেটা আমি ধরলাম 36%। হতে পারে এটা 24%, হতে পারে 15%, যাই আসুক না কেন, ইট ডিপেন্ডস অন দ্য নিউমেরিক্স, যেভাবে সাজানো থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। তাই গেলে আপনার 36% এর টু ওয়ে কনসিডারেশন, একটা বায়ারের দিক থেকে আর সেলারের দিক থেকে। বায়ারের দিক থেকে কি লাভ এটার? এনিওয়ান ক্যান শেয়ার। বাইরের দিক থেকে এটা একটা খরচ। বায়ারের দিক থেকে আমি বলছি, মানে ইফ দ্য বায়ার, আমি একটু সহজ করে দিই। বায়ার তো ভাই এটা থেকে প্রফিট পাইলো, 2% প্রফিট পাইলো।
বায়ার যদি ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যে এই অফারটা অ্যাভেল করতে পারে, সেক্ষেত্রে বায়ার গেইনার না লুজার? জাস্ট এইটুকু প্রশ্নটা। অবশ্যই গেইনার গেইনার এক্স্যাক্টলি। যদি সে এটার মধ্যে থাকতে পারে, 10 দিনের মধ্যে যদি অ্যাভেল করতে পারে, খালি চোখেও দেখতে পাচ্ছি যে 2% ডিসকাউন্ট পাবে, তাহলে 100 টাকার মাল সে 98 টাকায় কিনতে পারে। এটা তো পরিষ্কার। হ্যাঁ, দ্যাট মিনস, কিন্তু এটাকে যখন অ্যানালাইজ করা হয়েছে, এই যে 365 দ্য টোটাল প্রসেস, এটা হচ্ছে অ্যানুয়াল ইম্প্যাক্ট। হ্যাঁ, রাউন্ড দ্য ইয়ার এই কাস্টমার যদি আমার সাথে ডিল করে এইভাবে, আর আমি যদি রাউন্ড দ্য ইয়ার এই অফারটা চালু রাখি, দেন এই কাস্টমার, একটা মেইন উদ্দেশ্য হলো এই কাস্টমার আমার কাছ থেকে যাচ্ছে না। আর বায়ার যাচ্ছে না এই কারণে যে সারা বছরে ও আমার কাছ থেকে যত টাকা ডিসকাউন্ট ভোগ করছে, ইট ওয়ার্ডস 36%। হ্যাঁ, এটা হলো ওর দিকের অ্যানালাইজড পার্সেন্টেজটা হলো 36%। সেলারের জন্য একই কথা প্রযোজ্য। সেলার যদি এই অফারটা দিতে চায়, সে আসলে কতটুকু ত্যাগ স্বীকার করতেছে। সেলারের জন্য এটা অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট। সেলার তো লুজার হলো লুজার হলো, 36%। কিন্তু লুজার হলেও লুজার না। লুজার না এই কারণে, আগে সে 30 দিন পরে টাকা পাইতো, এখন সে 20 দিনে অ্যাডভান্স টাকা পাচ্ছে। তার কিন্তু রিপিট সেল করার অ্যাবিলিটি বেড়ে গেছে। তার কিন্তু লিকুইডিটি অনেক এনহ্যান্সড হয়েছে আগের চেয়ে। সেলার এই টাকা লস স্বীকার করতেছে, আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, ইটস ওকে, আমি আপনার সাথে একমত। বাট ইন দ্য লং রান তার লিকুইডিটি এনহ্যান্সড হয়েছে কিনা, জাস্ট এটা, এই ব্যাপারে কনভিন্স কিনা আপনি? জি জি, ঠিক আছে, লিকুইডিটি বাড়বে অবশ্যই। প্রথমত সে কাস্টমারটা ধরে রাখতেছে, প্রথমত কাস্টমার ধরে রাখা তার উদ্দেশ্য। দ্বিতীয়ত এই অফারের মাধ্যমে সে তার লিকুইডিটিটাকে এনহ্যান্স করবে। এবং তার যদি লোন নিতে হতো, তার লোন নেওয়া লাগবে না। দেখা গেল 30 দিন করে তার ক্রেডিট টার্ম মেনটেন করতে গেলে তার এক্সট্রা লিকুইডিটি দরকার পড়তো, যেটার জন্য হয়তো কোনো ব্যাংকের দ্বারস্থ হতে হতো। কিন্তু এই ফর্মুলাটা যদি তার প্রপারলি কাজ করে এবং সে মেনটেন করতে পারে, তার আর অন্যের কাছে লোন নিতে হবে না। এটা একটা বিষয়। আর বায়ারের জন্য দেখেন, বায়ারের জন্য আরো কিছু কনসিডারেশন আছে। এইরকম সিচুয়েশনে একটা বায়ার আগে 30 দিন পরে পেমেন্ট করতো, বাট এই অফারটা দেওয়ার পরে তাকে এখন 20 দিন অ্যাডভান্স, 20 দিন আগে তাকে টাকাটা পে করতে হচ্ছে। এই অফারটা নিতে গিয়ে তার, অফারটা নিলে তার লাভ হবে, এটা নিঃসন্দেহে। বাট এই অফারটা অ্যাভেল করতে যে সে প্রথমত কোনো ধাক্কা খাবে কিনা, কোনো প্রবলেম ফেস করবে কিনা। কি প্রবলেম ফেস করতে পারে? লিকুইডিটি ক্রাইসিস পাবে সে। দ্যাট মিনস বায়ারের দিক থেকে প্রথমত সে একটা লিকুইডিটি ক্রাইসিসে পড়বে। এটার জন্য সে আবার কোন ব্যাংকের দ্বারস্থ হইতে পারে কিনা, সে ব্যাংক লোন নিবে কি নিবে না। যদি লিকুইডিটি নিতে পারে, শর্টেজ থাকে তখন তো তাহলে দেখতে হবে। তো ধরেন ব্যাংক লোন এখন 12%, আর তার, সে যদি এই অফারটা অ্যাভেল করতে পারে, সে অ্যানুয়ালি 36% তার গেইন হবে। এখন প্রশ্নটা হলো, সে এই ব্যাংক লোন করে হলেও এই ডিসকাউন্ট অফারটা সে অ্যাভেল করবে কি করবে না? করবে, করা উচিত। করা উচিত। ভাই এটা তো নির্ভর করতেছে, হ্যাঁ বলেন। বলতেছে এটা নির্ভর করতেছে তার অ্যামাউন্টের উপরে। অ্যামাউন্ট দিয়ে অ্যামাউন্ট আপনি যদি কখনো, মিনিমাল হয়, অ্যামাউন্ট যদি মিনিমাল হয় সেক্ষেত্রে সে নাও যেতে পারে। অ্যামাউন্ট দিয়ে কখনো কম্প্যারিজন হয় না আসলে। আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলেন বা সায়েন্সের যে কোনো জিনিস, শুধু অ্যামাউন্ট দিয়ে আসলে কম্প্যারিজনটা সঠিক হবে না, পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ দিয়ে আপনাকে ইনসাইট দেখতে হবে, যেটা হলো 36% সে অ্যাভেল করতে পারে যদি সে ডিসকাউন্ট অফারটা নেয়। সো ও ব্যাংকে যদি আমার 12% দিতে হয়, আমার কি সমস্যা? তারপরে তো 24% থাকে। দ্যাট মিনস এ ধরনের প্রশ্ন আছে, এবং প্রশ্নের মূল গুমটটা নিয়ে আমি মানে কথা বলতেছি। এটা এক কথা ইয়েস, এক কথা ইয়েস, রাইট। আর সেলারের ক্ষেত্রে আসলে তার এক্সট্রা ফাইন্যান্সিং এর দরকার পড়বে না সেলারের জন্য, কারণ তার ক্যাশ কালেকশনটা স্পিডি হয়ে গেছে আগের চেয়ে। এটা হলো বিষয়। অ্যাকাউন্ট রিসিভেবল এর মূল কথা এবং মূল ম্যাথমেটিক্যাল প্রবলেমসটাই এইটা, আর কিছু না। ওকে, তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই নাই।
চলেন আমরা কিছু প্রশ্ন দেখি প্র্যাকটিক্যালি। Slow. Okay. And working capital management. শুরুতে একটা সহজ ম্যাথ আছে। দেখেন, the Dixon Corporation has an outstanding 1-year bank loan of 3 lakhs at a stated interest rate of 8%. In addition, Dixon is required to maintain a 20% compensating balance in its checking account. That means যে account রানে সে কাজ করতে পারে, current account maintain করতে হতে পারে, which it does, okay, assuming the bank does not pay interest on balances in checking accounts. That means তার যে কম্পেনসেটিং ব্যালেন্সটা থাকবে, যেটা কিনা তার কারেন্ট অ্যাকাউন্টে মেনটেন করতেই হবে, এই টাকা যে পড়ে থাকবে এটার উপরে ব্যাংক আবার উল্টা কোনো ইন্টারেস্ট দিবে না, এটা কনফার্ম করা হলো আপনাকে। The effective interest rate on this loan is, এটা effective interest rate কত হবে? সময়, এটা 30 সেকেন্ডে ক্যালকুলেশন করা সম্ভব, only 30 seconds. দেখি মোজাহির ভাই বের করুক, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হবে? কিন্তু ভাই 10%। 10%, right? ভাই আমি শেষ করতে পারি নাই, তো ওদিকে যাচ্ছিলাম, লাস্ট 10% আসলো। না যাকে পারবে, এটা সবাই পারবে, এটা খুব হ্যাঁ, ইজি। পারবো। হ্যাঁ, মেইন লোন লিমিট হচ্ছে 3 lakhs, সো কম্পেনসেটিং ব্যালেন্সটা বের করে ফেলেন। হোয়াট ইজ কম্পেনসেটিং ব্যালেন্স? 3 lakhs যদি হয় 60,000 টাকা, 20% of 3 lakhs, $60,000। তার মানে ওর নেট ইউজেবল লিমিট কত? 2,40,000। ইউজেবল লিমিট হচ্ছে 240, 240। হ্যাঁ, 240। তার ইন্টারেস্ট কত দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে কত? ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। 3 লাখের উপরে 8%। 3 লাখের উপরে 8%, রাইট? 8% হলে $24,000। 24,000। বাট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে 10%। 24 divided by 3 lakhs. Yeah, sorry, 240. So it will be 10%. Okay, very easy. This is the effective rate. একটু ফাস্ট হয়ে গেল নাকি? আচ্ছা, এটাও সহজ। দেখেন, Keller Products needs 150,000 of additional fund over the next year in order to satisfy a significant increase in demand. The business demanded কারণে তাকে 150,000 additional borrowing করতে হচ্ছে, additional fund লাগবে। Very good. A commercial bank has offered Keller a 1-year loan at a nominal rate of, nominal মানে ওই stated rate, একই কথা, stated, quoted or nominal, একই meaning. Nominal rate of 8%, which requires a 15% compensating balance. How much would Keller have to borrow, assuming it would need to cover the compensating balance with
the loan proceeds. এটাও কম্পেনসেটিং ব্যালেন্সেরই ম্যাথ, বাট একটু আগেরটা চেয়ে একটু পার্থক্য আছে, সামান্য একটু পার্থক্য। 500 হুম 1,27,500 1,27,500 না মনে হয়, না 1,27,500 হবে না। প্রশ্নটা কি আসলে এটা বোঝেন? the প্রশ্নটা কি? compensating balance with the loan proceeds ও আচ্ছা বুঝতে পারছেন। অর্থাৎ কত টাকা লোন লিমিট হলে তার হাতে এসে পৌঁছাবে 1,50,000। আগের বার আমরা কি করছিলাম, ওর লিমিট স্যাংশন ছিল 3 লাখ, 20% ছিল কম্পেনসেটিং ব্যালেন্স কন্ডিশন, ও হাতে পাইছে কত 240 না? আগেরটার সাথে একটু কম্পারিজন করেন তাহলে হবে। আর এই কন্ডিশন এখানে চাইছে হাউ মাচ উড কেলার হ্যাভ টু বরো, অর্থাৎ তার বরোইং লিমিটটা কত হবে, লিমিট জানতে চাওয়া হয়েছে। ভাই 176,470। রাইট, অর্থাৎ তার লিমিটটা জানতে চাইছে। assuming it would need to cover the compensating balance, অর্থাৎ 15% বাদ দিও তার যেন হাতে মানে 1 এটা মনে হচ্ছে যে লোন যদি হয় x, তাহলে x এর 85% মানে হচ্ছে 1.5 লাখ। 1.5 লাখ, হ্যাঁ, Okay. মানে x এর 85% মানে হচ্ছে 1.5 লক্ষ টাকা। Exactly. That means এটা আরো শর্টকাট যদি করতে চান, জাস্ট 150, এটা হচ্ছে নেট ইউজেবল অ্যামাউন্ট বা উইথড্রয়েবল বা চেকএবল অ্যামাউন্ট, এটা নেট ইউজেবল অ্যামাউন্ট। কম্পেনসেটিং ব্যালেন্স কত 15%, তাহলে 1 minus 1.5 অথবা সরাসরি 0.85 দিয়ে ভাগ দেন। 150,000 কে 0.85 দিয়ে ভাগ দিলে যেটা পাবেন সেটা 1,76,471 টাকা। এইটা তাকে স্যাংশন করাইতে হবে, এই টাকা লোন নিলে সে হাতে এই টাকাটা পাবে। আবার এইটার আবার দেখেন 15% যদি আমি কেটে রাখি তাহলে ঘুরে ফিরে এটাই পাবো, 1,50,000 টাকা। এইভাবে প্রশ্ন ঘুরাবে আর কি, বাট বেসিক একই। আচ্ছা দেখেন, Notbill Products is changing its credit terms from net 30 to 2/10 net 30, অর্থাৎ আগে তার ডিসকাউন্টিং এর কোনো অফার ছিল না, জাস্ট 30 দিনের ক্রেডিট সে দিত, কিন্তু এখন নতুন টার্ম এইটা 2/10 net 30. The least likely effect of this change would be an least likely, ভালো করে খেয়াল করবেন, least likely অর্থাৎ তেমন কোনো প্রভাব পড়বে না কোথায়, অর্থাৎ এখানে একটা বাদে সবই সত্য কথা, একটা মিথ্যা, ট্রু আর ফলস এর মতো বিষয়টা অনেকটা। যদি 30 ডেজ থেকে এই ফর্মুলায় আসে 2/10 net 30 পলিসি অ্যাডাপ্ট করে, the least likely effect of this change would be an একটু মেলান মনে মনে, দেখেন এটার রাইট আনসারটা হচ্ছে সি, ইনক্রিজ ইন শর্ট টার্ম বরোইং। দ্যাট মিন এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, এটা ফলস স্টেটমেন্ট, বাকিগুলো কিন্তু সত্য। ঠিক আছে, যদি আপনি ডিসকাউন্ট অফার করেন সেক্ষেত্রে দেখেন একটু মিলাই নেই, ইনক্রিজ ইন সেলস বাড়ার সম্ভাবনা আছে। লোয়ার নাম্বার অফ ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, লোয়ার নাম্বার অফ সেলস আউটস্ট্যান্ডিং, দ্যাট মিনস আগে আপনার ডেজ আউটস্ট্যান্ডিং ছিল 30 ডেজ, এখন সেটা 10 এ নেমে গেছে, তাহলে এখানে আউটস্ট্যান্ডিং কমলো। Shortening of the cash conversion cycle, definitely. That means আপনার cash turnover যত বাড়বে, that means the conversion cycle is faster. আরেকটা যেটা false সেটা হচ্ছে increase in short term borrowing,
আমার যেখানে ক্যাশ কালেকশন বেড়ে গেছে সেখানে আমি কোন দোককে লোন করতে যাব, এটা হলো কথা। লিস্ট লাইকলি মিন্স you have to find the false statement. Number 5, দেখেন, a working capital technique that increases the payable float যখন কিনা দিতে হয় টাকা। Float হলো the মানে গ্যাপ, টাইম গ্যাপ between collection and disbursement. Payable float and therefore delays the outflow of cash is বলতেছে নিচের কোন টেকনিকটা ফলো করলে বা কোন ইনস্ট্রুমেন্ট অ্যাডাপ্ট করলে আপনার পেয়েবলটা একটু এনহান্স করা যাবে, পেয়েবল লেট করা যাবে, সোজা কথা একটু দেরিতে, আমার মতে কি হ্যাঁ একটু দেরিতে টাকা পৌঁছানো যাবে, সেটা হলো ড্রাফট। ভেরি ট্র্যাডিশনাল ফর্ম এই ড্রাফটিংটা। কনসেন্ট্রেশন ব্যাংকিং যেটাতে অনলাইন ব্যাংকিং, দ্য ইউজ অফ লোকাল পোস্ট অফিস যেটা ছিল লক বক্স। অ্যাকর্ডিং টু দিস সিলেবাস যদি একটু ফোকাস করি, ইন জেনারেল ভাবার দরকার নাই, আমরা যেহেতু পরীক্ষার্থী এখন, বই পুস্তকে যেটা পাইছি এই সিলেবাসে সেটা হচ্ছে পোস্টাল সার্ভিসের সাথে যে সার্ভিসটা রিলেটেড সেটা হচ্ছে লক বক্স সিস্টেম। হ্যাঁ, লক বক্স সিস্টেমটাও মোটামুটি ফাস্টার হয়। আচ্ছা না সরি, এই লক বক্স সিস্টেম তো এখানে আছে, লক বক্স আর হলো পোস্টাল সার্ভিস লাইক জিপিওর মতো আর কি। কোন একটা শর্ট কোড ইউজ করে বা একটা ফিক্সড নাম্বারে, জিপিও বক্স নাম্বারে ইনস্ট্রুমেন্টটা চলে আসে। তো এইগুলো কনসেন্ট্রেশন, পোস্টাল সার্ভিস এন্ড লক বক্স, এগুলো হচ্ছে কালেকশন মেথড এগুলা। হ্যাঁ, এগুলোকে বাদ দেওয়ার আরেকটা সিস্টেম হইলো, এই তিনটাই হচ্ছে রিলেটেড টু কালেকশন। হ্যাঁ, নট পেমেন্ট। অর্থাৎ অন্যরা আপনার কাছে পাঠায়, আপনি এই সিস্টেমে কালেক্ট করতে পারেন। প্রশ্নটা ছিল পেয়েবল, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু পে টু আদার্স, দেন ইউ ক্যান ইউজ ড্রাফট। এটা একটা স্যাম্পল প্রশ্ন ছিল, দেখেন, এ ফার্ম টোটাল অ্যাসেট at 30 lakhs and its total equity is 20 lakhs. If current asset represents 50% of total asset and current liabilities represent 30% of total liabilities, then what is the firm's working capital? খুব দ্রুত বের করা যাবে কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল কত। ব্যালেন্স শিট থেকে ছোট ছোট কিছু আইটেম উঠাই দিচ্ছে, কিন্তু আপনাকে এক চান্সে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারবেন এরকম কোনো তথ্য নাই। অর্থাৎ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, ডব্লিউসি, এই পর্যন্ত আসতে হবে আপনাকে। কিভাবে আসতে পারি, দেখেন, টোটাল অ্যাসেট আছে, টোটাল অ্যাসেট 30 lakhs and its total equity is 30, তাহলে টোটাল লায়াবিলিটি কত? এটা তো জাস্ট সিম্পল ম্যাথ। টোটাল লায়াবিলিটি আগে বের করে নেন। হ্যাঁ, টোটাল অ্যাসেট 30 আর টোটাল ইকুইটি যদি 20 হয়, টোটাল লায়াবিলিটি will be 10 লাখ। থাক এই জায়গায়। If current asset represent 50% of total asset, তাহলে সিএ পেয়ে গেছি, কারেন্ট অ্যাসেট হলো টোটাল অ্যাসেটের 50%, দ্যাট মিন্স 15 লাখ। 15 লাখ। তাহলে কারেন্ট লায়াবিলিটিস কত বলা আছে কিছু? And current liabilities represents 30% of total liabilities, 30%, 10 লাখের 30% হলো 3 লাখ। 3 লাখ, তাহলে 12 লাখ ওয়ার্কিং ক্যাপিটাল 12 লাখ। দেখছেন, খুবই ছোট, বাট মানে এর জন্য আপনার ম্যাক্সিমাম 15 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে। হালকা টেকনিক আছে।
হালকা টেকনিক, বেশি না। আচ্ছা, an automated clearing house. Electronic transfer is an automated clearing house, যেটা আমাদের দেশে হলো ব্যাচ। Electronic transfer is an electronic payment to, জাস্ট গবেষণা করার কিছু নাই এটা নিয়ে। এটা একটা ইলেকট্রনিক সিস্টেম ডেফিনেটলি, আদারওয়াইজ তো এই চেকটা কিভাবে ক্লিয়ারিং হয়? অটোমেটেড, শুরুটাই যেহেতু অটোমেটেড, সফটওয়্যার রান। ইলেকট্রনিক পেমেন্ট টু এ কোম্পানিজ ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, দেখি কি বলছে প্রশ্নটা। On June 30 of this year, Mega Bank granted Lang Corporation a 20 million 5-year term loan with a floating rate of 200 basis point over treasury bill rates. 200 basis point over treasury bill rates payable quarterly. The loan principal is to be repaid. The loan principal is to be repaid in equal quarterly installments over the term, or within the duration. If treasury bills are expected to yield 6% for the rest of the year, how much will Lang pay to Mega Bank in the last half of this year? এটা একটু জটিল আছে, জটিল না, একটু লম্বা, বাট প্রথম প্রশ্ন করতে চাই, what does it mean? 200 basis point কি? 200 basis point দ্বারা কি মিন করা হয়? এটা সাধারণত সেন্ট্রাল ব্যাংক এই ধরনের শব্দ ইউজ করে। সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন সার্কুলারে দেখবেন ইন্টারেস্ট রেট রিলেটেড কোনো কথাবার্তা থাকলে এই ধরনের শব্দ ইউজ করে। বাংলাদেশ ব্যাংকের চিঠিপত্রও পাবেন। 200 বেসিস পয়েন্ট, শুধুমাত্র অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র 200 বেসিস বা 100 বেসিস পয়েন্ট বা 300 বেসিস পয়েন্ট এই শব্দটার সাথে পরিচিত না থাকার কারণে এই অঙ্কটা অনেকে প্লাস মাইনাস 200 আমি আন্দাজে বললাম না, এখানে এটা কিন্তু আমরা অনেকে ব্যাংক প্রফেশনাল আছে, উই শুড নো। আমিও জানতাম না প্রথম দিকে, পরে বাংলাদেশ ব্যাংকের একটা চিঠি তো দেখছি এটা, আর তারপরে তো ঘাটাঘাটি করে পাইছি আর কি। 200 পয়েন্ট বেসিস মিনস 2%, হ্যাঁ। 300 পয়েন্ট বেসিস মিনস 3%, ঠিক আছে। 1% কে 100 ধরা হয় বেসিস পয়েন্ট। সো এটা বলছে যে দেখেন, on June 30 of this year, Mega Bank granted Lang Corporation. Lang Corporation হচ্ছে the borrower. অঙ্কগুলা কিন্তু সব ব্যাংকারদের উপযোগী। Granted Lang Corporation a 20 million 5-year term loan, 5 বছর ধরে দিবে, with a floating rate of, that means this is not fixed, floating rate, that means 2%, এটা কোনো একটা বেস আছে তার সাথে 2% টাকে যোগ করতে হবে, হ্যাঁ। বেসিস পয়েন্ট ওভার ট্রেজারি বিল, দেখেন ওভার ট্রেজারি বিল, দ্যাট মিন্স ট্রেজারি বিল রেট কত? 6%। তাহলে ল্যাং কর্পোরেশন কত পার্সেন্ট রেটে লোনটা নিছে এখন বলা যাবে? 8% ভাই। 2 + 6, দুই আছে এই অবস্থা। হ্যাঁ। ডাইরেক্ট বললেই হতো যে স্টেটেড রেট, স্টেটেড রেট 8 বললে তো কোনো ঝামেলাই হইতো না, এত কথা বলার দরকার ছিল না, জাস্ট এটা একটা লার্নিং আর কি। 200 বেসিস পয়েন্ট ওভার ট্রেজারি বিল, যেটার উপরে ওভার সেটার সাথে 2 যোগ করেন তাহলে হবে। The loan principal is to be repaid in equal quarterly installment over the term. If treasury bills are expected to yield 6% for the rest of the year, how much will Lang pay to Mega Bank in the last half of this year?
লাস্ট হাফ অফ দিস ইয়ার, দ্যাট মিনস তার লোনটা গ্র্যান্ট হয়েছিল 30শে জুন, তার মানে ডিসেম্বর বেসিস ধরলে হাফ ইয়ার মিন করে, অর্ধ বছরে তার কত টাকা রিপেড করতে হয়েছে, এটা হলো অঙ্ক। বা ইফেক্টিভ রেট তো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ইফেক্টিভ রেট অফ রিটার্ন তো চেঞ্জ হবে, ইফেক্টিভ রেটটা চেঞ্জ হবে ইফেক্টিভ রিটার্ন কি চেঞ্জ হবে আদৌ? কারণ অ্যানুয়ালি। আপনার লোন কত? লোন তো 20 মিলিয়ন। 20 মিলিয়ন মানে 20 মিলিয়ন মানে 2 কোটি। 2 কোটি। আমি যদি বাংলাদেশি ফর্মুলায় লিখতেছি, কমা দেওয়াটা ঠিক হচ্ছে না। 5-year টার্ম লোন উইথ এ ফ্লোটিং, 5 বছর, 5 বছরে তার কিস্তি কতগুলো আসবে? কোয়ার্টারলি, কিন্তু এটা আচ্ছা আচ্ছা, কোয়ার্টারলি হলে 4টা হবে, তাই না? ওকে, দুটো স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন উত্তরটা দেখেন। দেখেন, Lang will pay Mega Bank 14 lakhs in the third quarter, which will be comprised of 10 lakhs in principal repayment plus interest 4 lakhs, which is calculated as কিভাবে দেখেন, interest third quarter, থার্ড কোয়ার্টারের ইন্টারেস্ট হচ্ছে 2.8%, 3/12, 4 লাখ। এটা বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, থার্ড কোয়ার্টার বলার কারণটা কি? বছরটা তো জানুয়ারি থেকে ডিসেম্বর, তাই না? জানুয়ারি টু ডিসেম্বর হলো বছর, তো সে লোন নিয়েছিল জুন মাসে, জুনের 30। তার মানে একটা কোয়ার্টার হলো, ফার্স্ট কোয়ার্টার হলো মার্চ, সেকেন্ড কোয়ার্টার হলো জুন, এই দুটার মধ্যে তো তার কিস্তি দেওয়ার কোনো ব্যাপার নাই, আছে কি? তাহলে থার্ড কোয়ার্টার হলো সেপ্টেম্বর আর ফোর্থ কোয়ার্টার হলো ডিসেম্বর। তো থার্ড কোয়ার্টারে এসে তার যখন ইনস্টলমেন্ট দিতে হলো, ফার্স্ট কোয়ার্টারে তার 20 লাখ, 2 কোটি টাকা উইল বি ইকুয়ালি পেইড। 2 কোটি টাকার 8% ইন্টারেস্ট, শুধুমাত্র আপনি 3 মাসের ইন্টারেস্ট বের করবেন, এক কোয়ার্টারের ইন্টারেস্ট। এক কোয়ার্টারের ইন্টারেস্ট হবে 4 লাখ টাকা। কিন্তু আমরা জানি টার্ম লোনের ক্ষেত্রে আপনার ইনস্টলমেন্টে কি কি থাকে, এটার জন্য কেউ আবার অ্যামোর্টাইজেশন শিডিউলে যাওয়ার দরকার নেই, জটিল করার দরকার নেই, খুব সিম্পল। টার্ম লোনে আমরা যে ইনস্টলমেন্ট গুলা দেই প্রতি মাসে, সেটাতে প্রিন্সিপালও থাকে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই দুইটা মিলে আমরা ইনস্টলমেন্ট দিই। সেখানে এটা সেগ্রিগেট করতে বলছে আসলে। ফার্স্ট কোয়ার্টারে 4 লাখ, ল্যাং উইল পে মেগা ব্যাংক 13,80,000 ইন দ্য ফোর্থ কোয়ার্টার, দ্যাট মিন ডিসেম্বর মাসে এসে দেখেন, which will be comprised of 10 lakhs প্রিন্সিপাল, কিন্তু প্রিন্সিপালের জায়গায় আছে, প্রিন্সিপাল কমতেছে না, যেহেতু এটা স্ট্রাকচার, লোন স্ট্রাকচার বলা আছে যে প্রিন্সিপাল উইল বি ইকুয়ালি পেইড ইন প্রিন্সিপাল রিপেমেন্ট প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কিন্তু এবার দেখেন একটু কমছে, 3,80,000, আগের বার ছিল 4 লাখ, ডিসেম্বর কোয়ার্টারে এসে ইন্টারেস্টটা 3,80,000 হয়েছে। এটার কারণটা কি? প্রিন্সিপাল কমে গেছে। প্রিন্সিপাল কমছে, রাইট। ব্র্যাক ব্যাংক হলে কিন্তু কমাইতো না, একদম শুরুতে ভাগ দিয়ে দিত, ওইটাই থাকে। আচ্ছা, 3,80,000 টাকা ইন্টারেস্ট, তো তার যদি ডিসেম্বর কোয়ার্টারে তার ইনস্টলমেন্টের সাইজ হয়েছে আসলে 13,80,000 ইনক্লুডিং 10 lakhs প্রিন্সিপাল। সরি, payment in the third and fourth quarter
তো টোটাল টাকা দিতে হয়েছে আসলে 27,80,000, অর্থাৎ 14 প্লাস 1380, এই দুইটা মিলে হলো 27,80,000। পুরো পাটিগণিত। অঙ্কটা দুর্বোধ্য কিছু না, বাট ভেজালটা ছিল ওই 200 বেসিস পয়েন্টার। এটা বোঝাটাই হলো লার্নিং, এখানে অন্য কিছুই না। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এমন কোনো কোশ্চেন ব্যাংক নাই যে এই অঙ্কটা নেই। দেখেন, Newman product has received proposals from several banks to establish a logbook system to speed up receipt. অর্থাৎ কালেকশন কি স্পিড আপ করতে চাচ্ছে। Newman receives an average of, তার কালেকশন নেচারটা কিরকম, receives an average of 700 checks per day, averaging 1800 each. প্রতিটা চেকের ভ্যালু ইউজুয়ালি $1800। সে প্রতিদিন 700টা চেক কালেক্ট করে, and its cost of short term fund 7%. cost of fund, that means একটা অপরচুনিটি কস্ট আপনাকে কনসিডার করতে হবে, এই জন্য এই 7% এর কথাটা বলে রাখছে। Okay, assuming that all proposals will produce equivalent processing results and using a 365-day year, which one of the following proposal is optimal for Newman? প্রশ্নটা আগে আমরা বুঝি। তার ডেইলি কালেকশন কত হয়? 700 checks into 1800 বার, প্রতিটা চেক ইনটু 365 দিন। এটা আপনি এক জায়গায় লিখে রাখেন, পরে কাজে দিবে। Four, five, nine, 9 4টা শূন্য 4টা শূন্য 5টা শূন্য। ওকে, থাক এটা। আচ্ছা, এখন সে কি করতে যাচ্ছে? তো এইটা তার আসলে তার কালেকশন নেচার, সে এটাকে স্পিড আপ করতে চায়, যেহেতু সে কালেকশন করে টাকাটা, যে কিনা কালেক্ট। আচ্ছা, মজার ভাই একটু মিউট করেন, আপনার মানে শব্দ হচ্ছে। আপনি হেডফোন ইউজ করতেছেন নাকি? জি ভাইয়া। হেডফোনে শব্দ হওয়ার কথা না, মোবাইল কাছে থাকলেও অনেক সময় এরকম করে। দেখেন, অ্যাজুমিং, এটা যেহেতু সে কালেকশন করে, সে কালেকশন যে করে তার উদ্দেশ্যটা, ইন্টেনশন থাকে এটাকে ফাস্ট করা। তো ফাস্ট করতে গেলে সে দেখা গেল বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলছে, বিভিন্ন ব্যাংকের থেকে সে ধরেন 4টা ব্যাংকের কথা বলে, সে 4টা অপশন পাইছে। এখন সে বের করবে তার জন্য বেস্ট অপশন কোনটা। অপশন এ তে দেখাচ্ছে এ ফি অফ 0.03% অফ অ্যামাউন্ট, এ ফি অফ মানে 3 সেন্টস অ্যাকচুয়ালি, অথবা 0.03% অফ দ্য অ্যামাউন্ট কালেক্টেড। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট যে কালেক্ট হবে, টোটাল অ্যামাউন্ট কত, এটা না, এই 4 কোটি বা সামথিং যা আছে তাই। একটা ব্যাংক বলছে যে আপনি সারা বছরে যে টাকা কালেকশন করবে তার উপর এই 0.3% হারে ফি দিতে হবে। তো সে ফি দিলে তার আসে 1,37,970 টাকা। এটা একটা গেল। সেকেন্ড ব্যাংক বলছে যে ফ্ল্যাট ফি অফ 125,000 পার ইয়ার, তুমি যত টাকা কালেকশন করো না কেন আমাকে বছরে 1,25,000 টাকা চার্জ দিবা। এটা একটা অপশন। সো এটা নিয়ে আমার কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। আরেকটা অপশন, নেক্সট আরেকটা ব্যাংক বলছে যে $0.5 অর্থাৎ 50 সেন্টস ফি পার চেক, প্রতি চেকে 50 পয়সা করে দিতে হবে। প্রতি চেকে 50 পয়সা মানে বছরে চেক কত হবে তাহলে ওর? ডেইলি যদি 700 চেক হয়, 700 নাকি, হ্যাঁ 700, ডেইলি 700 চেক মানে 365 দ্বিগুণ, টোটাল চেক হবে কত? 2,55,500। 255,500। 255,500, এইটার কত?
হাফ 1,27,750। প্রতিটা $0.5 করে হলে তার আসবে 1,27,750 টাকা। ওকে, আরেকটা হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স অফ 17,50,000। এখন আরেকটা ব্যাংক বলছে কম্পেনসেটিং ব্যাংক মানে যেটার উপর কোনো ইন্টারেস্ট দিবে না, দ্যাট মিনস ধরেন এটা ইসলামী ব্যাংক, কোনো ইন্টারেস্ট দেয় না, সুদের কারবার করে না। সো কম্পেনসেটিং ব্যালেন্স বলছে আপনি 17,50,000 টাকার একটা সিবি রাখবেন, এই টাকা আমরা খাটায় যা পারি করি, আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এখন আমি চিন্তা করছি যে আমি 17,50,000 টাকা মার্কেন্টাইলে রাখলে পাই 7%, ইকুইভ্যালেন্ট টু 1,22,500 টাকা। কিন্তু ইসলামী ব্যাংকে আমি 17 লাখ টাকা রাখলে আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো না, তার মানে আমার লস হচ্ছে কত, 1,22,500। দ্যাট মিনস দিস ইজ মাই কস্টিং। এই সার্ভিসটা নিবে আমার, এই 700 চেক ডেইলি কালেকশন করে দিবে ইসলামী ব্যাংক, এর জন্য আমার অ্যাকচুয়ালি লস গুনতে হবে $1,22,500, মিনস দিস ইজ মাই এক্সপেন্স ফর দিস সার্ভিস। এখন কম্পেয়ার করে দেখেন যে কোন সার্ভিসটা বেটার, অপশন এ, বি, সি। এটাই তো এইটাই, 22,500। এই 1,22,500 টাকার এই সার্ভিসটা নিলেই আমার মোটামুটি এই 700 চেক পার ডে, 1800 ইচ, 365 রাউন্ড দ্য ইয়ার, আই ক্যান অ্যাভেল দিস সার্ভিস। এই হলো বিষয়। জাস্ট এই 3টা ক্যালকুলেশন করলে হবে, অপশন বি তে তো ক্যালকুলেট করার কিছুই ছিল না, এখানে টাকাটা আটকে থাকলো না। শুধুমাত্র এই ক্যালকুলেশনটা যে 17,50,000 কম্পেনসেটিং ব্যালেন্স হিসাবে আমার অপরচুনিটি কস্ট কত, দ্যাট মিনস 1750 ইন্টু 7% দিলে এটা আসবে 1,22,500 টাকা। কিন্তু ভাই এটা তো আইডল মানি হচ্ছে। Definitely, just block amount, you can't use it. এটা তো একটা, এটা তো আমি একটা জেনারেট করতে হ্যাঁ, আমি এটা অন্য কোথাও রাখলে আমি 1,22,500 টাকা আর্ন করতে পারতাম, কিন্তু পারছি না। যেটা পাচ্ছেন না সেটাই আপনার খরচ। এই টাকাটা ব্যাংক ব্লক রাখার বিনিময়ে আপনাকে এই সার্ভিসটা দিবে। আর এখানে একটা কথা বলছিল দেখেন, assuming that all proposals, that means এই 4টা ব্যাংকের 4টা proposals will produce equivalent processing results. এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অ্যাজাম্পশন যে টাকা কম বেশি লাগতেছে, ঠিক আছে, খুব কাছাকাছি যদিও সবগুলাই, সবার সার্ভিস রেজাল্ট কিন্তু একই রকম, একদম কাজের স্ট্যান্ডার্ডটা উইল বি সিমিলার। ওকে, জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা বলেছিলাম, এইটার যেটা জাস্ট ইন টাইম। হোয়াট ইজ জাস্ট ইন টাইম? An industry management technique designed to minimize inventory investment by having materials arrive at the time they are needed for use is known as, অর্থাৎ আমার যখন প্রয়োজন তখনই আমি ম্যাটেরিয়ালস হাতে পেয়ে যাই, এই সিস্টেমটার নামটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট ইন টাইম, অর্থাৎ একদম সময় মতো পৌঁছে যাওয়া। এটা জাস্ট ইন টাইমের ডেফিনেশন অ্যাকচুয়ালি এই ফার্স্ট লাইনটা। জাস্ট ইন টাইম এর উদ্দেশ্য হলো ইট ক্যান রিডিউস ইওর ইনভেন্টরি কস্ট, আপনার হোল্ডিং কস্টটাকে মিনিমাইজ করে। আমার যদি মাল মজুত না রাখতে হয় আর আমি কল দিলেই পেয়ে যাই, অনেকটা হোম ডেলিভারির মতো বিষয়টা, যে আমার ইনভেন্টরি খুব দ্রুত চলে আসতেছে, মানে আমার যেটা প্রসেসিং এ আছে মেশিনের মধ্যে, এটা শেষ হওয়ার আগেই দেখা যাবে আমার র ম্যাটেরিয়ালস চলে আসতেছে, তার মানে আমার গোডাউনে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। সো ইট উইল সেভ আওয়ার অপরচুনিটি কস্ট। এটা কি বলছে দেখি, স্টার্টস কোম্পানি হ্যাজ কারেন্ট অ্যাসেট $3 lakh and current liabilities 2 lakhs. Starts could increase its working capital by
the working capital 1 lakh. Okay. এটা কোনো ই না। Stars company has current asset 3 lakh, current liabilities 2 lakh, তার মানে working capital আছে কত? 1 লাখ না? জি। এখন বলছে নিচের কোন ট্রানজাকশনটা করলে ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করতে পারে? এটা এক ধরনের সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর মতো বিষয়টা, একটা কমলে আর একটা বাড়ে বা কোন ট্রানজাকশনটা করলে কোথায় ইম্প্যাক্টটা পড়ে সেইভাবে আপনাকে বের করতে হবে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ে কিনা। একটা দেখেন প্রিপেমেন্ট অফ কারেন্ট অ্যাসেট বাড়বে। prepayment of 50,000 of next year's rent, অ্যাডভান্স পেমেন্ট করলে কি ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ার কোনো চান্স আছে এখানে? প্রিপেমেন্ট গুলো তো কারেন্ট অ্যাসেট বাড়বে নাকি ইয়ে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে না? ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে না, রাইট। হ্যাঁ, আমরা একটু প্রুভ করতে যাই, ছোট্ট টেস্ট আছে। প্রিপেমেন্ট ইজ অলসো পার্ট অফ কারেন্ট অ্যাসেট, তাই না? কারেন্ট অ্যাসেটেরই একটা পার্ট হচ্ছে প্রিপেমেন্ট। তো প্রিপেমেন্ট যদি আমি 50,000 দেই, দ্যাট মিন্স ইট উইল রিডিউস ইউর ক্যাশ, আমার ক্যাশ চলে যাবে আর পেমেন্ট বা প্রিপেড এক্সপেন্স বাড়বে, বাট ওভারঅল কারেন্ট অ্যাসেট যা ছিল 200 টাকা 200 টাকাই থাকবে, চেঞ্জ হবে না। ইফেক্ট জিরো হবে। দ্যাট মিন্স রাইট, নো ইফেক্ট, এটা হচ্ছে নো ইফেক্ট। আচ্ছা, রিফিন্যান্সিং অফ 50,000 শর্ট টার্ম ডেট উইথ লং টার্ম ডেট। ক্যাশ বা ব্যাংক বাড়বে আর হলো আমার দায় বেড়ে যাবে। রিফিন্যান্সিং 50,000 অফ শর্ট টার্ম, দ্যাট মিন্স এটা পে করে দেওয়া। শর্ট টার্ম লোন আমি কমিয়ে ফেলবো, তো কমাইতে গেলে ইউজুয়ালি আমার ক্যাশে হাত পড়বে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এই ক্যাশটা আসবে কোত্থেকে? সোর্সটা বলে দেওয়া হয়েছে লং টার্ম ডেট থেকে। তো লং টার্ম ডেট ইজ নট পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল কনসিডারেশন। ওয়ার্কিং ক্যাপিটালের কোনো কিছু না, মানে নট এটা কারেন্ট অ্যাসেটেরও কিছু না, কারেন্ট লায়াবিলিটিজেরও কিছু না। হ্যাঁ, যদি আমি একটা নতুন লং টার্ম লোন নিয়ে থাকি কোনো ব্যাংক থেকে, তাহলে আমার ওই অ্যাসেট 200 থাকবে, কারেন্ট লায়াবিলিটি 100 ছিল মনে করেন। আনসার এটাই হবে। হ্যাঁ, এটাই আনসার। অ্যাসেট তো বাড়লো, টাকা তো বাড়লো। তারপরে লং টার্ম সোর্স থেকে টাকা এনে যদি আমি শর্ট টার্ম কমিয়ে দেই, কত টাকা? 50,000 টাকা। ধরেন এই যে এখানে 50 টাকা আপনি রিডিউস করে দেন, তাহলে এটা কত হবে? 150 হয়ে যাবে, তাই না? জি। শর্ট টার্ম লায়াবিলিটি আপনার 150 হয়ে যাবে। দেন হোয়াট উইল বি ওয়ার্কিং ক্যাপিটাল? ওয়ার্কিং ক্যাপিটাল উইল বি 150। আগে কত ছিল? 100, 1 লাখ ছিল, এখন হয়ে গেল 1.5 লাখ। তার মানে চাইছে কি? ইনক্রিজিং ইটস ওয়ার্কিং ক্যাপিটাল। এই হলো ব্যাপার। এখন কথা হলো এটাকে শর্টকাট করতে যাই যেন আমরা এটা গোলায় না ফেলি যে শর্ট টার্ম লায়াবিলিটি কমলেই মনে হয় ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ে, এটা কিন্তু না। শর্ট টার্ম লায়াবিলিটি কমলে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে ডেফিনেটলি, বাট সোর্সটা হইতে হবে এক্সটার্নাল সোর্স, মানে এই দুইটার বাইরে, কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস এর বাইরে। মানে কারেন্ট অ্যাসেটের নতুন করে টাকা আনতে হবে, সোজা কথা। আর যদি এরকম হইতো নরমালি, ধরেন এখানে লং টার্ম ডেটের ইস্যু নাই, জাস্ট বললো যে আপনার শর্ট টার্ম ডেট আপনি 50 টাকা কমাইছেন, কমাইলে কি ইফেক্ট পড়বে? আদৌ কোনো ইফেক্ট পড়বে কি? না, জিরো ইফেক্ট। জিরো ইফেক্ট। তার মানে কারেন্ট অ্যাসেটও 50 টাকা কমবে, কারেন্ট লায়াবিলিটিসও 50 টাকা কমবে, ওভারঅল যে গ্যাপ সেটাই থাকবে, সেখানে কোনো চেঞ্জ আসবে না। ওকে, short-term credit management দেখেন, a firm is given a payment terms 3/10 net 30 and forgoes the discount paying on the net due date using 365-day year and ignoring the effects of compounding. What is the effective annual interest rate cost? Simple হিসাব, এটা চাইছে আসলে
ওই যে আমি বলছিলাম যে পার্সেন্টেজে কনভার্ট করলে কি হয়, এটা আসলে ইম্প্যাক্ট কত, এটা পার্সেন্টেজ ইম্প্যাক্ট কত, 3/10 net 30. What is the effective annual interest rate? এটাকে অ্যানালাইজ করলে অপরচুনিটি কস্টের আসলে রেটটা কত, ফর্মুলাটা কি দেখি, জাস্ট ফর্মুলায় ফেলে দিবেন তাহলেই হবে। এই যে 3 ডিসকাউন্ট কত, 3%, that means 3 divided by 100 minus 3, আর যদি আমি পার্সেন্টেজে লিখি দশমিক দিয়ে তাহলে 0.03 divided by 1 minus 0.03 into 365 divided by last term হচ্ছে 90 days, আর ডিসকাউন্টের লাস্ট ডেট হচ্ছে 10 দিন। এই হলো ফর্মুলা, জাস্ট এটাতে কাটাকুটি করলে যা হয় এটা আসবে হলো 14.10% বা 1%। এটাতে কোনো পলিসির কোনো বিষয় নাই, জাস্ট এটার ভ্যালুটা কত, ভ্যালু পার্সেন্টেজ অফ দিস অফার। তো এখানে যেই দিনই থাকুক না কেন এভাবে আমরা বের করে দিতে পারবো। তো সাধারণত এইখানে নেট নেট যে লাস্ট টার্ম ডেট যেটা, এটা যত কম হবে আপনার রেটটা তত বেশি হবে। এটা যদি 60 ডেজ হতো তাহলে আপনার পার্সেন্টেজ দেখুন 14 চেয়ে আরো বেশি হতো। দেখেন, the working capital financing policy, the working capital financing policy that subjects to the firm to the greatest risk of being unable to meet the firm's maturing obligations is the policy that a matching principle, the working capital financing policy that subjects the firms to meet greatest risk, একটা risk আছে, risk of being unable to meet the firm's maturing obligation is the policy that finances, মেলায় দেখতে হবে সবগুলা কোন জায়গায় রিস্কটা আছে, greatest risk কোন জায়গায়, permanent current asset with short term debt। এটা আমরা থিওরিও দেখে আসছি যে আসলে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল বা পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট যেটা বললে সেটাকে সাধারণত কি দিয়ে ফিনান্স করা উচিত? লং টার্ম লং টার্ম। তাহলে এই কথাটা কি ঠিক আছে? ঠিক নেই। ঠিক নাই মানে প্রিন্সিপাল অনুযায়ী হয় নাই আসলে, দিস ইজ বিয়ন্ড দ্য প্রিন্সিপাল। ইটস বেসিক প্রিন্সিপাল যে শর্ট টার্ম মানে কারেন্ট permanent current asset should be financed by long term debt. That means it will be risky, definitely it will be risky. Short term debt দিয়ে যদি আমি করি, কারণ short term debt 3 মাসের জন্য হইতে পারে, 15 দিনের জন্য হইতে পারে, less than 1 year হইতে পারে, আর permanent that means এটা infinity হইতে পারে, so it will be risky। আর বাকিগুলা দেখেন এগুলো মানে সঠিক আছে। all current assets with long term debt, all current assets with long term debt, এটা কোনো রিস্ক নাই, যদিও এটা করা উচিত না বা আমরা করি না। কারেন্ট অ্যাসেট যদি আমরা লং টার্ম ডেট দিয়ে ফিডব্যাক দিই সেক্ষেত্রে আমার কিছু লস হতে পারে বা প্রপার ইউটিলাইজেশন নাও হইতে পারে বা অপটিমাম মিক্সিং অফ ওয়ার্কিং ক্যাপিটাল না হইতে পারে, বাট ইট ইজ নট রিস্কি এট অল। অ্যান্ড পার্মানেন্ট কারেন্ট অ্যাসেটস উইথ লং টার্ম ডেট, হ্যাঁ, ইট শুড বি, এটাই প্রিন্সিপাল। এটা প্রিন্সিপালের মধ্যে যদি থাকতাম তাহলে তো আমার রিস্কের ব্যাপারটা আসতো না। আমি সি নিতে পারছি না। আর বি তে দেখেন ফ্লাকচুয়েটিং কারেন্ট অ্যাসেটস with long term debt, fluctuating, that means up and down kora, so it is not within the principle।
আচ্ছা এটা কি বলছে একটু দেখি একই জিনিস Purely products is given terms 2/10 net 45 by its suppliers. If Dudley forgoes the cash discount and instead pays the suppliers 5 days after the net due date, what is the annual interest rate or cost using 365 day year? অর্থাৎ এইটার ইম্প্যাক্টটা কত দেখেন ওর অফারটা ছিল 2/10 45 days last date but by its supplier অর্থাৎ I am the buyer আর সাপ্লায়ার আমাকে এই অফারটা করছে এখন কথা হলো আমি এই 45 দিনও নিতে পারি নাই 45 দিনের ভিতরে থাকতে তো পারি নাই মোর ওভার আরো 5 দিন এক্সিড করে গেছে 50তম দিনে গিয়ে আমি আসলে পেমেন্ট করি ইউজুয়ালি সো এটার আসলে ইন্টারেস্ট রেট ইফেক্টটা কত জিনিস একই 2 বাই তার মানে এটা 98 ধরা যায় ইনটু 365 ডিভাইডেড বাই ইউজুয়ালি আমরা লাস্ট ডেট কত ধরি লাস্ট ডেটের সাথে এটাকে মাইনাস করে দিই তাই না 45 মাইনাস 10 কিন্তু আরো 5 দিন বেশি লেগে গেছে সো আমার লাস্ট ডেট হয়ে গেছে 50তম দিনে এই কারণে আমি 5 যোগ করে দিব -10 করসপন্ডিং করলে যা হয় তাই এটা আসবে 18.6%. দ্যাট মিন্স আমি যদি বায়ার হই আর আমি যদি এই সুবিধাটা না নিতে পারি দ্যাট মিন্স আমি 18% লস করলাম অ্যানুয়ালি ওকে শেষের দিকে marketable securities which of the following is best described as unsecured that means without collateral short-term borrowing by very large credit-worthy firms এগুলোর জন্য একটু টেক্সটটা দেখবেন ওই যে মার্কেটেবল সিকিউরিটিজ এর পোরশনটা এক নজর দেখে নিন জাস্ট আইটেমগুলো চিনলেই হবে একবার পড়লেই হবে তারপর সরাসরি এমসিকিউ ব্যাংকে চলে যাবেন তাহলে সবই কমন পাবেন এটা হচ্ছে কমার্শিয়াল পেপার আনসিকিউরড কমার্শিয়াল পেপার সাধারণত আনসিকিউরড এবং এটা খুবই হাইলি ট্রাস্টেড বরোয়ার ছাড়া ইস্যু করা হয় না কমার্শিয়াল পেপার তো এই ছিল আমাদের স্যাম্পল এমসিকিউ ফ্রম ওয়ার্কিং ক্যাপিটাল আর আরো বাকি আছে আমরা ট্রেড ফিনান্সের এমসিকিউ গুলো দেখতে পারি নাই ট্রেড ফিনান্স গত সপ্তাহে আমরা থিওরিটা দেখছি জাস্ট এমসিকিউ গুলো দেখবো আর কি নেক্সট সেশনে আচ্ছা বলেন প্রশ্ন আছে নাকি কারো একটা প্রশ্ন যে বাকি প্রশ্নগুলো কি আমরা দেখবো নাকি আপনি